গল্পবাবুর আসরের সকল শ্রোতাদের স্বাগত। জয়ন্ত মানিক সিরিজের এবারের গল্প বজ্র ভৈরবের মন্ত্র। লেখক আপনাদের অতি পরিচিত হেমেন্দ্র কুমার রায়। তাঁর যখের ধন বা আবার যখের ধন বাঙালির অতি পরিচিত ও বহুল পঠিত। আপনারা কি বলতে পারেন তাঁর প্রকৃত নাম কি? জানলে লিখে জানান কমেন্ট সেকশনে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প বজ্র ভৈরবের মন্ত্র। সন্ধ্যা উতরে গেছে। সুন্দরবাবু টেবিলের ধারে বসে একখানা চিঠি লিখছিলেন। হঠাৎ দরজা খোলার শব্দে পিছন দিকে ফিরে তাকালেন। জয়ন্ত ঘরের ভিতর ঢুকে বলল, কি বলেন সুন্দরবাবু? আমাকে দেখে আপনি নিশ্চয়ই খুব আশ্চর্য হয়েছেন। সুন্দরবাবু তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, মুখে তাঁর চরম বিস্ময়ের চিহ্ন। তিনি বললেন, জয়ন্ত, ও তুমি তুমি কলকাতায় এসেছো? আমি তো জানতুম তুমি এখনো শ্যাম দেশেই আছো। জয়ন্ত কোনো জবাব না দিয়ে আগে সুইচ টিপে ঘরের আলো দিলে নিভিয়ে। তারপর রাস্তার দিকে জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকিয়ে কি একটা দেখতে লাগলো। মিনিট চারেক সেইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে সে আবার ফিরে এসে আলো জ্বেলে দিয়ে বলল, যাক, চুয়াংয়ের চরকে তাহলে ফাঁকি দিতে পেরেছি। সুন্দরবাবু অধিকতর বিস্ময়ে বললেন, ও কেই বা এই চুয়াং, আর কেই বা তার চর? ব্যাপার কি জয়ন্ত? জয়ন্ত ফিরে এসে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বলল, চুয়াং হচ্ছে এক চিনেম্যানের নাম। একাধারে যে হচ্ছে জাদুকর আর দস্যু দলের সর্দার। বিচিত্র তার ক্ষমতা, সারা পৃথিবী পড়ে আছে যেন তার নখদর্পণে। ইউরোপে আমেরিকাতেও মাঝে মাঝে গিয়ে রসাতল কাণ্ড বাঁধিয়ে সে কিনেছে ভয়াবহ নাম। চুপি চুপি আপনাদের কারুকে কোনো কথা না জানিয়ে তারই সন্ধানে আমি গিয়েছিলুম শ্যাম দেশে, কারণ আমি জানতুম সে শ্যাম দেশেই আছে। হ্যাঁ, সে শ্যাম দেশেই ছিল বটে, কিন্তু আপাতত তার আবির্ভাব হয়েছে কলকাতা শহরে। সেই খবর পেয়েই আমিও ফিরে এসেছি কলকাতায়। কিন্তু চুয়াংও আমার গতিবিধির ওপর নজর রেখেছে। কলকাতায় পদার্পণ করেই আমি বুঝতে পারলুম চুয়াংয়ের এক চর লেগেছে আমার পিছনে। হয়তো সর্দারের কাছ থেকে সে হুকুম পেয়েছিল আমাকে যে কোনো উপায়ে হত্যা করবার জন্য। সুন্দরবাবু বললেন, কি যে বলো জয়ন্ত, এটা তো আর আফ্রিকার বন জঙ্গল নয়, এ হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগরী কলকাতা। এখানে প্রকাশ্য রাজপথের ওপর কোনো মানুষ খুন করা কি বড় চারটিখানি কথা নাকি? জয়ন্ত হাসতে হাসতে বলল, আপনি চুয়াংকে চেনেন না সুন্দরবাবু, তাই এই কথা বলছেন। চুয়াং ইংরেজ রাজত্বের সর্বপ্রধান নগর লন্ডনেও গিয়ে এক লর্ড এবং আরেকজন স্যার উপাধিধারী বিখ্যাত লোককে প্রায় সকলের চোখের সামনেই খুন করে এসেছে। তাদের তুলনায় আমি তো ক্ষুদ্র জীব মাত্র। চুয়াং আমাকে গ্রাহ্যের মধ্যেই আনবে কেন? দুই চক্ষু বিস্ফারিত করে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, তুমি এ কি কথা শোনালে? এমন এক সাংঘাতিক অপরাধী সারা পৃথিবীর বুকে ছোটাছুটি আর খুনোখুনি করে বেড়াচ্ছে, অথচ কেউ তাকে ধরতে পারছে না। কেউ তাকে ধরতে পারছে না সুন্দরবাবু, কেউ তাকে ধরতে পারছে না। আজ এদেশে কাল ওদেশে সে বিদ্যুতের মতন দেখা দিয়েই আবার কোথায় অদৃশ্য হয়। আজ পর্যন্ত তার নাগাল পৃথিবীর বড় বড় গোয়েন্দারাও পায়নি। সেই চুয়াং এসেছে কলকাতায়। এটা কি দুশ্চিন্তার কথা নয়? দুশ্চিন্তার কথা নয়, আবার ভয়ানক দুর্ভাবনার কথা। কিন্তু চুয়াং কেনই বা কলকাতায় এসেছে, আর কেনই বা তুমি তার পিছনে পিছনে এত দৌড়াদৌড়ি করছো? জয়ন্ত চেয়ারের ওপর ভালো করে বসে ধীরে ধীরে বলল,
তাহলে শুনুন, যদিও চুয়াংয়ের জীবনচরিত হচ্ছে যে কোনো রোমাঞ্চকর উপন্যাসের চেয়েও চিত্তাকর্ষক, তবুও সেসব কথা আজ আমি আপনার কাছে বর্ণনা করতে চাই না। আমি কেবল বলতে চাই চুয়াংয়ের সঙ্গে আমার সম্পর্ক কোনখানে। কয়েক মাস আগে এই কলকাতা শহরে এই রহস্যজনক উপায়ে উপরি তিনজন প্রত্নতাত্ত্বিকের মৃত্যু হয়েছিল। সে কথা বোধহয় আপনি ভোলেননি। নিশ্চয়ই ভুলিনি। একদল প্রত্নতাত্ত্বিক ব্রহ্মদেশের কোনো এক নিবিড় জঙ্গলে গিয়েছিলেন পুরাকালের কি একটা ভগ্নস্তূপ না মন্দির আবিষ্কার করতে। সেখানে গিয়ে তারা কি দেখেছিলেন আর কি পেয়েছিলেন তা আমি অবশ্য জানি না, কিন্তু সেখান থেকে ফিরে আসার পরই তাদের উপর দিয়ে বয়ে যায় নানান দৈব দুর্ঘটনার ঝড়। সে দুর্ঘটনাগুলো দৈবের না দুষ্ট মানুষের কীর্তি এখনো পর্যন্ত তা প্রকাশ পায়নি। তারপর একে একে তিনজন প্রত্নতাত্ত্বিকেরই অদ্ভুত ও আকস্মিক মৃত্যু হলো। সন্দেহজনক হলেও তারও কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তুমি তো সেই কথাই বলছো। হ্যাঁ, সেই প্রত্নতাত্ত্বিকদের নেতা ছিলেন মনমোহন বাবু। শেষটা ভয় পেয়ে এই মামলায় তিনিই আমাকে নিযুক্ত করেছেন। মানে মামলাটা কিসের? মনমোহন বাবু আমার কাছে সন্দেহ প্রকাশ করেছেন ব্রহ্মদেশে তার সহযাত্রী ওই তিন প্রত্নতাত্ত্বিকের মৃত্যুর মূলে আছে জাদুকর আর ডাকাত দলের সর্দার এই চুয়াং। তার এরকম সন্দেহের কারণ কি? সেই তিনজন প্রত্নতাত্ত্বিককে কেউ বা কারা যে খুন করেছে পুলিশ অনেক অনুসন্ধান করেও তো এমন কোনো প্রমাণ আবিষ্কার করতে পারেনি। কিন্তু সেই তিনজন প্রত্নতাত্ত্বিকের মৃত্যুর কারণ যে সন্দেহজনক, পুলিশ একথা স্বীকার করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আমিও তো একথা স্বীকার করতে বাধ্য। এখানে বাধ্যতা বা অবাধ্যতার কথা তুলে কোনো লাভ নেই, কিন্তু মনমোহন বাবুর দৃঢ় বিশ্বাস চুয়াংই কোনো গুপ্ত উপায়ে তার তিন বন্ধুকে ইহলোক থেকে পাঠিয়েছে পরলোকে। বেশ, তাও স্বীকার করতে পারি, কিন্তু তার আগে তোমাকে দেখাতে হবে যে চুয়াং কোন বিশেষ কারণে ওই তিনজন প্রত্নতাত্ত্বিককে হত্যা করেছে। প্রত্নতাত্ত্বিকরা হচ্ছেন অতি নিরীহ জীব। তাদের কর্তব্য হচ্ছে জীবন্ত বর্তমান নয়, মৃত অতীতকে নিয়ে। চুয়াংয়ের মতন একজন আধুনিক অপরাধী হঠাৎ মৃত অতীতের ভক্তদের শত্রু হয়ে দাঁড়ালো কেন? মনমোহন বাবুর মুখ থেকে তারও কিছু কিছু আভাস পেয়েছি। আভাস? আভাস নিয়ে কি কখনো গোয়েন্দাগিরি চলে? ব্যাপারটা এতই জটিল যে মনমোহন বাবুর আভাস দেওয়া ছাড়া আর কিছুই প্রকাশ করতে পারেননি। কেন? আসল ব্যাপারটা মনমোহন বাবু নিজেই এখনো ধরতে পারেননি, যদিও তার মুখের কথা শুনে আমার মনে জেগে উঠেছে একটা সন্দেহ। সন্দেহটা কিসের? শুনুন, মনমোহন বাবুর মুখে আমি শুনেছি যে ব্রহ্মদেশের গভীর অরণ্যে গিয়ে তারা আবিষ্কার করেছিলেন প্রাচীনকালের এক অজানা ভগ্নস্তূপ। মনমোহন বাবু হচ্ছেন নিজেও ধনী, আর তার সঙ্গী বন্ধুরাও কেউ কোনোদিন দরিদ্র ছিলেন না। তাঁরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অনেক কুলি। সেই কুলিদের সাহায্যে স্তূপের নিচেকার মাটি খুঁড়ে তাঁরা অনেকগুলি সেকালকার দুর্লভ জিনিস সংগ্রহ করেছিলেন। সেই সংগ্রহের মধ্যে ছিল প্রাচীন যুগের নিত্য ব্যবহার্য নানান দ্রব্য, কয়েকখানি শিলালিপি আর কয়েকটি ছোট বড় প্রস্তর মূর্তি। এক জায়গায় একটি পাথরের ছোট্ট সিন্দুকের ভিতর ছিল একখানি শিলালিপি, আর সেকালকার বৌদ্ধ তান্ত্রিকদের উপাস্য বজ্র ভৈরবের মূর্তি। মনমোহন বাবু এখনো সেই শিলালিপির সম্পূর্ণ পাঠোদ্ধার করতে পারেননি, কারণ সেই শিলালিপিখানি নাকি সেকালের প্রচলিত এবং অপ্রচলিত নানান ভাষায় লেখা। তবে এইটুকু তিনি বুঝতে পেরেছেন যে সেই শিলালিপির কথাগুলি হচ্ছে এমন কোনো উপাসনার মন্ত্র যা উচ্চারণ করলে মানুষ এই পৃথিবীতে হতে পারে সর্বশক্তিমান। বজ্রভৈরবের মূর্তিকে সামনে স্থাপন করে সেই মন্ত্রগুলি সম্পূর্ণভাবে উচ্চারণ করতে হবে। আগেই বলেছি চুয়াং হচ্ছে জাদুকর।
সে কেমন করে এই মূর্তি আর শিলালিপির সন্ধান পেয়ে ওই দুটি দুর্লভ জিনিসকে হস্তগত করবার জন্য লালায়িত হয়ে ওঠে। মনমোহন বাবুরা যখন ব্রহ্মদেশের সেই জঙ্গল থেকে ফিরে আসছিলেন, তখনই চুয়াংয়ের সঙ্গে তার একবার দেখা হয়েছিল। সেই সময়েই মনমোহন বাবুর কাছে সে বলেছিল ওই শিলালিপিখানি আর মূর্তিটি তার হাতে সমর্পণ করলে বিনিময়ে তিনি 50,000 টাকা পর্যন্ত পেতে পারেন। কিন্তু মনমোহন বাবু আর তার সঙ্গীরা কেউই দরিদ্র ছিলেন না। প্রত্নতত্ত্ব নিয়ে আলোচনাই ছিল তাদের জীবনের একমাত্র সাধনা। কাজেই এই প্রস্তাবে তাদের কেউই রাজি হননি। চুয়াং এতটা আশা করেনি। কাজেই সে বেশি লোক নিয়ে মনমোহন বাবুদের কাছে গিয়ে এই প্রস্তাব করতে যেতে পারেনি। মনমোহন বাবুরা সেদিন ছিলেন রীতিমতো দলে ভারী। সুতরাং সেদিন চুয়াংকে বাধ্য হয়েই ইচ্ছার বিরুদ্ধে ফিরে আসতে হয়। মনমোহন বাবু বলেন, তাঁরা যখন জাহাজে চড়ে সমুদ্রপথে যাত্রা করছেন, তখনও নাকি কখানা অজানা বোম্বেটে জাহাজ তাদের আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু সে চেষ্টাও সফল হয়নি। তারপর কলকাতায় ফিরে এসেও নানা রকম বিপদের উপর বিপদে পড়ে গিয়েছিলেন। তারপর একে একে মনমোহন বাবুর সঙ্গী 3 জন প্রত্নতাত্ত্বিকের অজানা উপায়ে মৃত্যু হলো। আর সঙ্গে সঙ্গে তাঁদের প্রত্যেকের ঘর থেকে চুরি গেল ব্রহ্মদেশ থেকে আনা সেই সব পুরাকীর্তির এক বা একাধিক নমুনা। কিন্তু সেই বজ্রভৈরবের মূর্তি আর শিলালিপি আছে মনমোহন বাবুরই কাছে। চুয়াং তখনও সেটা জানতো না, তাই সে প্রথমেই মনমোহন বাবুকে আক্রমণ করেনি। ওদিকে 3 জন প্রত্নতাত্ত্বিকের অস্বাভাবিক মৃত্যুতে কলকাতার পুলিশ অত্যন্ত জাগ্রত হয়ে উঠেছে। তা দেখে চুয়াং এখান থেকে পৃষ্ঠভঙ্গ দিয়ে সরে পড়েছিল শ্যাম দেশে। ইতিমধ্যে মনমোহন বাবু এসে আমার আশ্রয় নিলেন, আর তাঁর মুখে সব কথা শুনে মামলাটা নতুনত্ব দেখে উৎসাহিত হয়ে আমিও ছুটে গেলুম শ্যাম দেশে চুয়াংয়ের খোঁজে। সেখানে গিয়ে চুয়াং সম্বন্ধে অনেক তথ্যই সংগ্রহ করেছি, আর এও জেনেছি মূর্তি আর শিলালিপি মনমোহন বাবুর কাছে আছে জেনে চুয়াং আবার এসে হাজির হয়েছে কলকাতা শহরে। 3 জন প্রত্নতাত্ত্বিকের প্রাণ নিয়েছে। এইবার হচ্ছে মনমোহন বাবুর পালা। এখন আমাদের কি করা উচিত সুন্দরবাবু? সুন্দরবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, অদ্ভুত মামলা, আমি তো কিছুই আন্দাজ করতে পারছি না। তবে এইটুকু কেবল বুঝতে পারছি যে অতঃপর মনমোহন বাবুর উপরে পুলিশের কড়া পাহারা রাখা দরকার। জয়ন্ত বলল, পুলিশের পাহারা বসিয়েও চুয়াংকে কোনো দেশেই কেউ বাধা দিতে পারেনি। সে তার কর্তব্য পালন করতে কিছুমাত্র বিলম্ব করে না। সে ঠিক এই সময়ে সিঁড়ির উপরে দ্রুত পদশব্দ জাগিয়ে ঘরের ভিতরে এসে প্রবেশ করলো মানিক। উত্তেজিত কণ্ঠে বলল, জয়, মনমোহনবাবু এখনই আমাদের ফোন করেছিলেন। জয়ন্ত বিদ্যুতাহতের মতো দাঁড়িয়ে উঠে বলল, কেন কেন? মনমোহনবাবুর সিঁড়ির সম্মুখের রাস্তার উপর দিয়ে আজ সন্ধ্যার পর থেকে খালি নাকি চিনেম্যানের পর চিনেম্যান আনাগোনা করছে। ও পাড়ায় সারা বছরও 3-4 জনের বেশি চিনেম্যান দেখা যায় না। তিনি অত্যন্ত ভয় পেয়ে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিলেন যে তুমি কলকাতায় ফিরে এসেছো কিনা। জয়ন্ত গম্ভীর স্বরে বলল, শুনলেন তো সুন্দরবাবু, আর কোনো প্রশ্ন করবেন না। এখনই একদল সশস্ত্র সেপাই নিয়ে মনমোহন বাবুর বাড়িতে যাবার বন্দোবস্ত করুন। চলো মানিক, আমরা আর এখানে অপেক্ষা করতে পারি না। সুন্দরবাবুর দলবল আসুক আর না আসুক, আমাদের এখনই গিয়ে হাজির হতে হবে ঘটনাস্থলে। বলতে বলতে সে মানিকের হাত ধরে টেনে ঘরের ভেতর থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে গেল। সুন্দরবাবু ভ্যাপাচাকার মতন এদিক ওদিক তাকিয়ে কেবলমাত্র বললেন, অবাক কাণ্ড বাবা। মনমোহনবাবুর বাড়িখানা দেখতে দস্তুর মতো অদ্ভুত। তাকে চওড়া স্তম্ভ বললেও ভুল হয় না, কিন্তু উচ্চতায় বাড়িখানা 5 তলা। প্রত্যেক তলায় মাত্র 2খানি করে ঘর। বাড়ির ভিতর দিকে প্রতি ঘরের সামনে দালান এবং 2 দিকের দালানের মাঝখান দিয়ে 5 তলা পর্যন্ত উঠে গেছে সিঁড়ির সার। সিঁড়ির বাইরের দিকে বারান্দা নেই। মনমোহনবাবু চিরকুমার,
প্রাচীন পুঁথি, শিলালিপি, মুদ্রা এবং সেকেলে নানান জিনিস নিয়ে অল্প বয়স থেকেই এত বেশি ব্যস্ত হয়ে আছেন, তাই তাঁর বোধহয় বিবাহের কথা ভাববার সময় পর্যন্ত হয়নি। পাচক, বেয়ারা, দাসী, দারোয়ানদের নিয়ে তিনি এই বাড়ির ভিতরে বসে যাপন করেন একান্ত শান্তিপূর্ণ জীবন। বাড়ির কাছে গিয়ে জয়ন্ত ও মানিক এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু সন্দেহজনক কোনো চেহারা চোখে পড়ল না। বাড়ির সদর দরজায় পাহারা দিচ্ছিল এক শিখ দারোয়ান। জয়ন্তদের দেখেই সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সেলাম ঠুকে জানালো যে মনমোহনবাবু একতলার বৈঠকখানাতেই বসে তাদের জন্য অপেক্ষা করছেন। বৈঠকখানার ভিতরে একালকার জিনিসের মধ্যে আছে কেবল একটি টেবিল, খান কয়েক চেয়ার ও একখানি কার্পেট। তাছাড়া বাকি সমস্তর সঙ্গেই জড়িত আছে সুদূর অতীতের স্মৃতি। ঘরখানাকে দেখলে বৈঠকখানা বলে কোনো সন্দেহই হয় না, মনে হয় যেন কোনো মিউজিয়ামের মধ্যে প্রবেশ করলুম। ঘরের সর্বত্র বিরাজ করছে রীতিমতো একটা লণ্ডভণ্ড ভাব, যেন দুটো পাগলা ষাঁড় সেখানে ঢুকে পরস্পরের সঙ্গে লড়াই করতে করতে সমস্ত জিনিসপত্র চতুর্দিকে ছড়িয়ে ফেলে গিয়েছে। ঘরের দুই দিকে দেয়াল জুড়ে শ্রেণীবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কেবল মোটা মোটা বই ভরা আলমারির পর আলমারি। তাছাড়া সবখানি বিষম বিশৃঙ্খলা, যেখানে যা থাকবার কথা নয় ঠিক সেইখানেই সেই জিনিসটি রয়েছে। কার্পেটের অধিকাংশ জুড়ে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে ছোট, বড়, মাঝারি এবং ভাঙা বা আভাঙা পুরাতন পাথরের মূর্তির পর মূর্তি। দেখলেই বোঝা যায় মনমোহনবাবু মূর্তিগুলোকে ঘরের ভেতরে এনে যেখানে যেভাবে রেখে পরীক্ষা করেছিলেন তারা সেইখানে ঠিক সেই অবস্থাতেই পড়ে আছে আজ পর্যন্ত, এবং গৃহকর্তা এমন অবসর পাননি যে তাদের যথাস্থানে সরিয়ে বা সাজিয়ে রাখেন। টেবিলের উপরে, চেয়ারের উপরে, মেঝের উপরে বিকীর্ণ হয়ে রয়েছে অসংখ্য পুঁথিপত্র, প্রাচীন শিলালিপি বা তাম্রলিপি, সেকেলে বেরঙা ধাতুর থালা, বাটি বা অন্যান্য পাত্র এবং ভাঙাচোরা পাথরের টুকরো, টাগড়া ইত্যাদি। তার উপরে যেদিকে চোখ ফেরানো যায় সেদিকেই নজরে পড়ে খালি ধুলো আর ধুলো। কোথাও কোথাও সেই ধুলো আবার 1 ইঞ্চি পুরু হয়ে জমে ওঠার সুযোগ পেয়েছে। টেবিলের সামনে একখানি মাত্র চেয়ারের ওপর পুঁথিপত্র বা অন্য কোনো জিনিসের বদলে বিরাজ করছে একটি মনুষ্য মূর্তি, এবং তিনিই হচ্ছেন পৃথিবী প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক মনমোহন বাবু। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, তার মাথার মাঝখান জুড়ে আছে মস্ত একটি গোলাকার টাক, কিন্তু টাক যেখানে শেষ হয়েছে সেইখান থেকে আরম্ভ হয়েছে কাঁচায় পাকায় মেশানো প্রায় স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত লম্বা লম্বা চুল, এবং সেই চুলগুলোর এলোমেলো অবস্থা থেকে বুঝতে দেরি লাগে না যে তাদের উপর দিয়ে কখনো যাতায়াত করার স্পর্ধা রাখে না চিরুনি বা বুরুশ। মনমোহনবাবুর মুখমণ্ডলের তলদেশটাও সমাচ্ছন্ন করে আছে আবক্ষলম্বিত শুশ্রু ও গুম্ফ। ভদ্রলোক বোধহয় খালি চোখে ভালো করে দেখতে পান না, কারণ তার নাকের উপর রয়েছে দুখানা বিষম পুরু কাঁচওয়ালা চশমা। সেই চশমার কাঁচের পিছনে এবং অত্যন্ত রোমশ 2 ভুরুর ছায়ায় দেখা যাচ্ছে কেমন যেন অন্যমনস্ক ও তন্দ্রাতুর অথচ বুদ্ধির তীক্ষ্ণতা মাখা 2টি আশ্চর্য চক্ষু। মনমোহনবাবুর পরনে একটি খাকি রঙের শার্ট, এবং সেটি বোতামহীন বলে তার তলা থেকে উঁকি মারছে বেশ একটি মলিন গেঞ্জি। তিনি যে আধময়লা কাপড়খানি পরেছেন সেখানে হাঁটুর নিচে পর্যন্ত এসে পায়ের দিকে আর এগুতে চেষ্টা করছে না। জয়ন্তর মুখেই আমরা শুনেছি মনমোহনবাবু নাকি অতিশয় ধনবান ব্যক্তি, কিন্তু তাঁর দিকে দৃষ্টিপাত করলে মনে হয় তিনি যেন একজন আধপাগলা স্বল্প মাহিনার স্কুল মাস্টার ছাড়া আর কিছুই নন। জয়ন্ত ও মানিককে ঘরের ভেতর আসতে দেখি মনমোহনবাবু তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠলেন এবং অত্যন্ত ব্যস্তভাবে দুখানা চেয়ারের ওপর থেকে কতকগুলো পুঁথিপত্র ঠেলে ঘরের মেঝেই দুমদাম শব্দে ফেলে দিলেন। তারপর অত্যন্ত খুশি কণ্ঠে বললেন, আসুন আসুন জয়ন্তবাবু, আসুন মানিকবাবু, আপনাদের দেখে যেন আমার ধরে প্রাণ ফিরে এলো মশাই। জয়ন্ত ও মানিক এই অদ্ভুত ঘরের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিল, কাজেই তারা গিয়ে আসন গ্রহণ করলো এবং বেশ সহজভাবেই। জয়ন্ত বলল, কি ব্যাপার মনমোহনবাবু, হঠাৎ আপনি এতটা ভয় পেয়েছেন কেন? মনমোহনবাবু মাথা নাড়তে নাড়তে তাঁর 2 চক্ষু বিস্ফারিত করে বললেন, বলেন কি মশাই, এই ভয় পাবো না? যে পাড়ায় 9 মাসে 6 মাসে মঙ্গলীয় চেহারা দেখা যায় 1-8 জন, সেখানে কিনা আজ রাস্তার উপর দেখছি খালি দলে দলে চিনেম্যানের শোভাযাত্রা। জানেন তো আমার 3 প্রত্নতাত্ত্বিক শিষ্য
সতীশ, জ্যোতিষ আর মৃগাঙ্ক হঠাৎ মারা পড়েছে রহস্যজনক উপায়ে। আপনি নিজেই সন্দেহ প্রকাশ করে গিয়েছেন যে সে বেচারীরা ইহলোক থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে সেই ভয়ানক চীনেম্যান চুয়াংয়ের ষড়যন্ত্রেই। বার্মায় একদিন মাত্র চুয়াংকে চোখে দেখেছিলুম, কিন্তু আজও মাঝে মাঝে দুঃস্বপ্নে সেই ভয়াবহ মূর্তিকে দেখে শিউরে আর চমকে না জেগে থাকতে পারি না। এই পাড়ায় হঠাৎ চীনে পল্টনের শোভাযাত্রা, বলেন কি মশাই, ভয় পাবো না আবার? জয়ন্ত বলল, আমরা যখন এসে পড়েছি তখন আপনার আর কোনো ভয়ের কারণই নেই। মনমোহনবাবু বললেন, ভয়ের কারণ আছে কিনা জানি না, তবে আপনাদের দেখে আমি কতকটা আশ্বস্ত হয়েছি বটে। কিন্তু আমরা এখানে এসে পথের ওপরে একটা চীনাম্যানও আবিষ্কার করতে পারলুম না। আগে হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করেছি। 5 তলার ঘরের জানলার ধারে আমি দূরবীন নিয়ে দাঁড়িয়েছিলুম। আমিও দেখেছি পথের উপর থেকে হঠাৎ যেন অদৃশ্য হয়ে গেছে চীনেম্যানদের শোভাযাত্রা। তাই তো আমি কতকটা ভরসা পেয়ে নেমে এসে এই বৈঠকখানায় আপনাদের জন্য অপেক্ষা করছিলুম। কিন্তু চীনেম্যানগুলো কেনই বা দৃশ্যমান হলো আর কেনই বা হঠাৎ অদৃশ্য হলো, তারও কারণ কিছু বুঝলাম না। এই যেন একটা মস্ত রহস্য বলেই মনে হচ্ছে। আচ্ছা মনমোহন বাবু, আপনার দূরবীনের ভিতর দিয়ে রাস্তায় চুয়াংয়ের মতো দেখতে কোনো চেহারা ধরা পড়েছে কি? বলেন কি মশাই, এই চুয়াংয়ের দেখা পেলে এতক্ষণে আমি আপনাকে সে কথা জানাতুম না? মোটেই নয়, মোটেই নয়। চুয়াং ফুয়াং কাউকেই আমি দেখিনি। দেখেছি কেবল দলে দলে অচেনা চীনাম্যান। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর সে খুব মৃদুস্বরে ধীরে ধীরে বলল, মনমোহন বাবু, যতটা পারেন চুপি চুপি কথা কইবেন। শ্যামদেশে গিয়ে চুয়াংয়ের যা ইতিহাস আমি সংগ্রহ করেছি তা হচ্ছে ভয়ঙ্কর। চুয়াং যার ওপর দৃষ্টি দেয় তার ঘরের দেওয়ালগুলো পর্যন্ত যেন মানুষের কথা শুনতে পায়। কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, সেই বজ্রভৈরবের মূর্তি আর শিলালিপিখানা কি এই বাড়ির ভিতরেই আছে? মনমোহনবাবু আবার সামনের দিকে ঝুঁকে পড়ে জয়ন্তের কানে কানে বললেন, মোটেই নয়, মোটেই নয়। আপনার কথা মতো সেই দুটো বিপজ্জনক জিনিসকে আমি ব্যাংকের সেফ ডিপোজিট ভল্টে রেখে এসেছি। এমন সময় বাইরের রাস্তায় শোনা গেল সুন্দরবাবুর উচ্চ কণ্ঠস্বর, জয়ন্ত, ও জয়ন্ত, এইটাই কি মনমোহন বাবুর বাড়ি? তুমি কি এখানে আছো? তারপরই সজোরে শোনা গেল কয়েকটা সদর্প এবং সবুট পায়ের খটখট আওয়াজ। জয়ন্তের ইঙ্গিতে মানিক তাড়াতাড়ি উঠে দ্রুতপদে বাইরে গিয়ে বলল, চুপ সুন্দরবাবু, চুপ। অপরাধী গ্রেপ্তার করতে এসেছেন, চেঁচিয়ে এখানে আকাশ ফাটাবেন না। সুন্দরবাবু ভরকে গিয়ে বললেন, হুম, বেশ, তাহলে আমি এই মুখ বন্ধ করলুম। আপনাদের সঙ্গে 6 জন সেপাই এসেছে দেখছি, ওদের নিয়ে চটপট ভিতরে ঢুকে পড়ুন। দারোয়ান, তুমি সদর দরজা ভিতর থেকে বন্ধ করে দাও। সেপাইদের নিয়ে তুমি এই দরজার ঠিক পিছনেই বসে থাকো। আসুন সুন্দরবাবু, আপনার সঙ্গে মনমোহনবাবুর পরিচয় করিয়ে দিই। বৈঠকখানায় ঢুকে চারিদিকে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে সুন্দরবাবু বলে উঠলেন, এমন অসম্ভব ঘর তো আমি জীবনে কখনো দেখিনি। এ ঘরের ভিতর কি ভূমিকম্প হয়েছে? মনমোহনবাবু আবার উঠে দাঁড়িয়ে একখানা চেয়ারের ওপর থেকে মাঝারি আকারের একটি বুদ্ধ মূর্তিকে নামাতে নামাতে বললেন, বলেন কি মশাই, এই ঘরের ভিতরে ভূমিকম্প হলে আমি কি আর বাঁচব? মোটেই নয়, মোটেই নয়। এ ঘরে সঞ্চিত হয়ে আছে আমার সারা জীবনের সাধনার ধন। বসতে আজ্ঞা হোক মশাই, এই চেয়ারে বসতে আজ্ঞা হোক। সুন্দরবাবু যেন মনমোহনবাবুর কথা শুনতেই পেলেন না। মহা বিস্ময়ে ঘরের নানা দিকে দৃষ্টি সঞ্চালন করতে করতে বললেন, ওরে বাবা, এ আবার কোথায় এসে পড়লুম রে? মানিক বলল, আপনি ধাপধারা গোবিন্দপুরের কোনো বাড়িতে আসেননি, আপনি এসেছেন প্রত্নতাত্ত্বিক মনমোহনবাবুর বাড়িতে, আর ইনিই হচ্ছেন মনমোহনবাবু। মনমোহনবাবু সবিনয়ে সুন্দরবাবুকে নমস্কার করলেন, কিন্তু সুন্দরবাবু তাকে প্রতি নমস্কার করতে ভুলে গেলেন, কারণ সেই মুহূর্তেই তাঁর দৃষ্টি পড়ল মনমোহনবাবুর পায়ের দিকে। 2 ভুরু কপালের দিকে ঠেলে তুলে তিনি বললেন, আমি কি আজ উল্টো রাজার দেশে এসে পড়েছি?
হ্যাঁ মশাই, আপনার দু পায়ে দু রঙের চটি জুতো কেন? এখানকার সব নিয়মই কি সৃষ্টি ছাড়া? মনমোহনবাবু হেঁট হয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে লজ্জিত কণ্ঠে বললেন, বলেন কি মশাই? তাই তো, ঠিকই বলেছেন তো। আমার এক পায়ে দেখছি ব্রাউন আর এক পায়ে দেখছি কালো রঙের চটি। না, এই চাকর বাকরদের নিয়ে আর পারা গেল না। জয়ন্ত হেসে ফেলে বলল, পায়ে জুতো পরেছেন আপনি নিজে, চাকর বেচারিদের দোষ কি বলুন? তারাই কি আপনার পায়ে জুতো পরিয়ে দেয় নাকি? মোটেই নয়, মোটেই নয়। জুতো পরি আমি নিজেই, কিন্তু আজ আমি জুতো পরেছি ঠিক একটি আস্ত গাধার মতো। নিকুচি করেছে দু পায়ে দু রকম জুতোর। চুলাই যাক, চুলাই যাক। বলতে বলতে তিনি দুই হাতে দু পায়ের জুতো সজোরে খুলে ফেলে চিৎকার করে উঠলেন, এই ভূত, এই মোনা, হতভাগারা, এতদিন ধরে আমার বাড়িতে চাকরি করছিস, তবু এতক্ষণও দেখতে পাসনি যে আমি দু পায়ে পড়েছি দু রঙের জুতো? না 10 জনের সামনে তোরাই আমার মাথায় হেড করবি দেখছি। শীঘ্রই নিয়ে আয় এক রঙের এক জোড়া চটি জুতো। দেরি করলে আর বাঁচবি নে, গালাগাল দিয়ে একদম ভূত ভাগিয়ে দেবো কিন্তু। ভূতই হোক আর মোনাই হোক, কে একজন অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘরের ভিতরে এসে মনমোহনবাবুর দুই পায়ে পরিয়ে দিয়ে গেল একজোড়া বার্নিশ করা কালো জুতো। মনমোহনবাবু তৎক্ষণাৎ অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, ওরে, তুই আজ আমার মান বাঁচালি। এই ভদ্রলোকদের সামনে আর একটু হলেই আমার মাথায় হেঁট হয়ে গিয়েছিল আর কি। এই নে বকশিস, যা, এই বিদেয় হয় এখান থেকে। বলেই তিনি পকেট থেকে একখানা 2 টাকার নোট বের করে ভৃত্যের দিকে নিক্ষেপ করলেন এবং সঙ্গে সঙ্গে ভৃত্যও গাল ভরা হাসি হাসতে হাসতে তাড়াতাড়ি ঘর থেকে অদৃশ্য হয়ে গেল। মানিক বলল, আপনার বাড়িতে আমাকে একটা চাকরি দেবেন মনমোহনবাবু? মোটেই নয়, মোটেই নয়। আমার বাড়িতে আপনি চাকরি করবেন? বলেন কি মশাই? আমি বেশ বুঝতে পারছি মনমোহনবাবু, আপনার বাড়ির চাকর বাকররা মাস মাইনের উপরও রোজই বোধহয় 5-10 টাকা বকশিস পায়। এমন আশ্চর্য বাড়িতে চাকরি করাও সৌভাগ্য। আমাকে এখানে একটি চাকরি দেবেন মনমোহনবাবু? মনমোহনবাবু নিজের চেয়ারের ওপর ধপাস করে বসে পড়ে মাথা নাড়তে নাড়তে বললেন, মোটেই নয়, মোটেই নয়। আপনি আমাকে পাগল ভেবে ঠাট্টা করছেন মানিকবাবু। আপনাকে এই চাকরি দেওয়ার স্পর্ধা কোনোদিনই আমার হবে না। জয়ন্তবাবু, আপনি চুপ করে আছেন কেন? বোধহয় আমি ভারী ছেলে মানুষই করে ফেলেছি, নয়? জয়ন্ত বলল, ওসব কথা এখন রাখুন মনমোহনবাবু। মাথার ওপর ঝুলছে যখন মহা বিপদের খাঁড়া, তখন বাজে কথায় সময় নষ্ট করে আর কোনো লাভ নেই। সুন্দরবাবু, আপনি কি খেয়ে দিয়ে এসেছেন এখানে? সুন্দরবাবু বললেন, খেয়ে দে এখানে আসবো মানে? আমি কি রাত 12টার আগে কোনোদিন খাই নাকি? আর খেয়ে দেই বা আমি এখানে আসবো কেন বলো দেখি? জয়ন্ত বলল, কারণ হয়তো আজ সারা রাতই আমাদের অত্যন্ত সচেতন হয়ে এখানে বাস করতে হবে। সুন্দরবাবু চমকে উঠে বললেন, হুম, শূন্য উদরে বাইরে কোথাও রাত্রিবাস করবার অভ্যাস আমার একেবারেই নেই। এখানে যদি রাত্রিবাস করতে হয় তাহলে বাড়ি গিয়ে এখনই আমার খেয়ে আসা উচিত। মনমোহনবাবু অতিশয় অপরাধীর মতো তাড়াতাড়ি বলে উঠলেন, বলেন কি মশাই? আমাকে রক্ষা করতে এসে আপনাদের কি উপোস করতে হবে? মোটেই নয়, মোটেই নয়। আমি এখনই আপনাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি। আজ আপনারা আমার অতিথি। জয়ন্ত বলল, সেই কথাই ভালো। খাওয়া দাওয়ার পর আমরা এই ঘরেই বসে বিশ্রাম করব। রাত প্রায় 12টার পরে খাওয়া দাওয়া সাঙ্গ করে সকলে আবার এসে বসলো বৈঠকখানায়। অতিরিক্ত আহার্য গ্রহণ করায় সুন্দরবাবুর অতি বৃহৎ ভুঁড়িটি আজ আবার স্ফীত এবং ভারী হয়ে উঠেছে অধিকতর, যেন সেই ইউনিফর্মের বন্ধন ঠেলে বাইরে আত্মপ্রকাশ করার চেষ্টা করছিল ক্রমাগত। ভুঁড়িকে সান্ত্বনা দেবার জন্য তার উপর হাত বুলোতে বুলোতে সুন্দরবাবু কৃত্রিম বিরক্তির স্বরে বললেন, হে আপনার কিন্তু অত্যন্ত অন্যায় মনমোহনবাবু। মনমোহনবাবু ব্যস্তভাবে বললেন, বলেন কি মশাই? না জেনে শুনে আমি কি কোনো খারাপ কাজ করে ফেলেছি? না জেনে শুনে কেন? যে অপরাধ করেছেন জেনে শুনেই করেছেন।
আমি জেনে শুনে অপরাধ করেছি? এ মোটেই নয়, মোটেই নয়। হুম, অতিথিদের প্রাণ বধ করবার জন্য জোর করে এত বেশি খাবার খাইয়ে দেওয়া কি আপনার উচিত হয়েছে? রক্ষে পাই, এই কথা? আমি এখন কি করি বলুন দেখি? আমার যে এখনই লম্বা হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ার ইচ্ছা হচ্ছে। তা এমনই আপনার ঘরের দশা, একখানি পা রাখবারও জায়গা নেই। এখানে লম্বা হয়ে শোয়ার চেষ্টা দুশ্চেষ্টা মাত্র। মানিক বলল, সুন্দরবাবু, আমরা এখানে লম্বা হয়ে শুতে আসিনি, সোজা হয়ে বসে রাত জেগে পাহারা দিতে এসেছি। কিসের পাহারা বাবু? শত্রু কোথায়? রাস্তায় জন কয় চিনেম্যান দেখলেই কি বুঝে নিতে হবে যে আজ রাত্রে তারা দল বেঁধে এই বাড়িখানা আক্রমণ করবে? নিতান্তই আজ মনমোহন বাবুর নুন খেয়ে ফেলেছি, তাই অন্তত চক্ষু লজ্জার খাতিরে এখানে হাজির আছি। নইলে অকারণে আমি রাত কাটাতে রাজি হতুম না। কি ঘুমটাই পাচ্ছে রে বাবা। বলতে বলতে অর্ধনিমিলিত নেত্রে সুন্দরবাবু মস্ত একটা হাই তুলে ফেলেন। জয়ন্ত বলল, সুন্দরবাবু, চুয়াং আর তার দলকে আপনি চেনেন না। পৃথিবীর প্রায় সব দেশেরই পুলিশ চুয়াংকে জানে, কিন্তু তবু আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি। চুয়াং কাজ হাসিল করে প্রায় প্রকাশ্যেই, কিন্তু তাকে ধরতে গেলেই সে মিলিয়ে যায় হাওয়ার মতো। মনমোহনবাবু যথাসময়ে আমাদের খবর দিয়ে বড় বুদ্ধিমানের কাজ করেছেন। সে আজ এখানে নিজে আসবে কিনা জানি না, কিন্তু যদি আসে আর যদি আমরা তাকে গ্রেফতার করতে পারি, তাহলে নাম আর পদোন্নতি হবে আপনারই। কারণ বরাবরের মতো এবারেও আমি থাকবো জবনিকার অন্তরালে। গোয়েন্দাগিরি হচ্ছে আমার শখ, আমার পেশা নয়। অতএব আর বাক্য ব্যয় না করে আপনি দয়া করে এই বড় চেয়ারখানার উপরে গিয়ে বসে পড়ুন। বসে বসে ঘুমোতে পারেন ঘুমন, দরকার হলেই যথাসময়ে আপনাকে জাগিয়ে দেব। সুন্দরবাবু আর কিছু না বলে বড় চেয়ারখানা টেবিলের সামনে টেনে আনলেন। তারপর চেয়ারের উপর বসে টেবিলের ওপর মাথা রাখতে গিয়ে তন্দ্রাতুর চোখে দেখলেন সেখানে 5-7 টুকরো বিবর্ণ ধাতুর গোল গোল চাকতি পড়ে রয়েছে। তিনি অবহেলা ভরে সেগুলোকে হাত দিয়ে ঠেলে টেবিলের উপর থেকে ফেলে দিতে গেলেন। মনমোহনবাবু হাঁ হাঁ করে উঠে সবেগে টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে বললেন, করেন কি মশাই? আপনি তো এই সর্বনেশের লোক দেখছি। কেন, হলো কি? মনমোহনবাবু ক্রুদ্ধ কণ্ঠে বললেন, হলো কি? বলেন কি মশাই? এগুলি কি জানেন? এগুলো সব প্রাচীন স্বর্ণ মুদ্রা। সম্রাট সমুদ্রগুপ্তের, সম্রাট হর্ষবর্ধনের স্বর্ণ মুদ্রাও আছে এর মধ্যে। আজ এর এক একটির দাম লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি। এর প্রত্যেকটি হচ্ছে অমূল্য। এক একটি রাজ্যের বিনিময়েও এমন এক একটি স্বর্ণ মুদ্রা আপনি কিনতে পারবেন না। সুন্দরবাবুর তন্দ্রা গেল ছুটে। তার 2 চক্ষু হয়ে উঠল ছানা বড়ার মতো। কিছুক্ষণ হতভম্বের মতো বসে থেকে তিনি বললেন, এই রাবিশগুলো সোনার টাকা? জয়ন্ত বলল, সোনার টাকা নয় সুন্দরবাবু, এর এক একটির দাম কোহিনূরের চেয়েও বেশি। মনমোহন বাবু এমন সব অমূল্য জিনিসকে এইভাবে অযত্নে এখানে ফেলে রেখেছেন? মনমোহনবাবু উত্তেজিত কণ্ঠে বললেন, মোটেই নয়। এ ঘরের কোনো কিছুকেই আমি অযত্নে ফেলে রাখিনি। এ ঘরের মধ্যে যা কিছু দেখছেন তার প্রত্যেকটি আমি আমার প্রাণের চেয়েও মূল্যবান বলে মনে করি। অবশ্য এদের উপরে আজ ধুলো পড়েছে, বহু শতাব্দীর অবহেলায় এদের রং গেছে জ্বলে, কিন্তু তাতে কি হয়েছে মশাই? মানুষ খালি বাইরের রূপ দেখতে চায়, ভিতরের মূল্য বোঝে না, তাই পদে পদে সে করে অবিচার। সুন্দরবাবু লজ্জিত কণ্ঠে বললেন, মাফ করবেন মনমোহন বাবু, আপনারই আশ্চর্য ঘরে এসে আমি প্রায় উদ্ভ্রান্তের মতো হয়ে গিয়েছি। এইবার বুঝতে পারছি হয়তো এখানকার প্রত্যেক ধূলিকণা হচ্ছে হীরের কণার মতো। এমন এক বাড়িতে ডাকাত এসে হানা দেবে না? দেবেই তো। ওগুলোকে আপনি দয়া করে সরিয়ে রাখুন মনমোহন বাবু।
আমি এইবারে ওখানে মাথা রেখে একটুখানি ঘুমানোর চেষ্টা করব। উরে বাবা, কি ঘুমই যে পেয়েছে! সম্রাট সমুদ্রগুপ্তের প্রেতাত্মা এখন যদি এসে বলেন তুমি ঘুমিও না, আমি তোমাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিচ্ছি, আমি তাহলেও 1 মিনিট জেগে থাকতে রাজি হব না। হুম হুম হুম। বলতে বলতে তার মাথা টেবিলের উপর অবশ হয়ে লুটিয়ে পড়ল। জয়ন্ত উঠে দাঁড়িয়ে ঘরের আলো নিভিয়ে দিয়ে বলল, ব্যাস, আর কোনো কথা নয়। হয়তো আজ আমাদের খালি কাদা কেটে মরাই সার হবে, তবুও আমাদের সহ্য করতে হবে আজকের রাত্রি জাগরণের সমস্ত কষ্টই। উপায় নেই, উপায় নেই। চুয়াং হচ্ছে একটা বিভীষণ অপদেবতার মতো। জাগ্রত হয়ে বসেছিল কেবল জয়ন্ত আর মানিক। প্রায় শেষ রাত্রির স্তব্ধতাকে তখন বিদীর্ণ করছিল সুন্দরবাবুর এবং মনমোহনবাবুর উচ্চ নাসিকা গর্জন। তাদের কার নাসিকা যে বেশি হুঙ্কার দিতে পারে সে কথা হিসেব করে বলা সহজ নয়। জয়ন্তের শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ। তার মনে হলো উপরতলা থেকে যেন কি রকম একটা সন্দেহজনক শব্দ শোনা যাচ্ছে। সে কান পেতে আরো ভালো করে শুনতে লাগলো। তারপরই হঠাৎ তার সমস্ত সন্দেহকে বিলুপ্ত করে দিয়ে উপরতলায় জেগে উঠল যেন কোনো একটা গুরুভার জিনিসের পতন শব্দ। জয়ন্ত এক লাফে উঠে দাঁড়িয়ে ডাকলো, মানিক, মানিক। মানিক বলল, আমাকে আর ডাকতে হবে না, আমি প্রস্তুত। সুন্দরবাবু, সুন্দরবাবু। হুম, কে ডাকে রে বাবা? জেগে উঠুন, সেপাইদের ডেকে নিয়ে শীঘ্রই উপরতলায় চলুন। কেন? কেন, হলো কি? আপনার কথার জবাব দেবার আর সময় নেই। আমি আর জয়ন্ত উপরে চললুম, আপনিও এলে ভালো হয়। দোতলা ও তেতলায় কারুর সাড়া বা দেখা পাওয়া গেল না, কিন্তু 4তলায় উঠে জয়ন্ত আবিষ্কার করলো সিঁড়ির বাম পাশের ঘরের দরজা খোলা রয়েছে। অথচ মনমোহনবাবুর মুখে সে আগেই শুনেছিল যে তিনি তাঁর বাড়ির সব ঘরের প্রত্যেক দরজাতেই আজ কুলুপ লাগিয়ে রেখেছেন। ঘরের ভেতর ঢুকে আলো জ্বেলে চারিদিকে তাড়াতাড়ি চোখ বুলিয়ে নিয়ে জয়ন্ত বলল, চেয়ে দেখো মানিক, কারা এখানে এসে আসবাবপত্র ঘাটাঘাটি করে গেছে। এই দেখো, একটা ট্রাঙ্ক এখানে উল্টে পড়ে রয়েছে। খুব সম্ভব নিচ থেকে আমরা ওইটারই পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিলাম। এ ঘরে কেউ নেই, শিগগির 5তলায় চলো। ইতিমধ্যে সুন্দরবাবু এবং মনমোহনবাবুর সঙ্গে সেপাইরাও উপরে এসে হাজির হলো। সকলে মিলে 5তলায় গিয়ে দেখলো দুদিকের দুটো ঘরেরই দরজা খোলা এবং দুটো ঘরেরই জিনিসপত্র নিয়ে যে টানাটানি করা হয়েছে তারও যথেষ্ট প্রমাণ পাওয়া গেল। জয়ন্ত দ্রুত পদে একবারে 5তলার উপরকার ছাদে উঠেও ঘুরে এসে বলল, ছাদের উপরেও কোনো জনপ্রাণী নেই। মনমোহনবাবু বললেন, কি আশ্চর্য! এই তবে 3-3টে ঘরের এই কুলুপ খুলে এই জিনিসপত্র তছনছ করলে কে? সুন্দরবাবু বললেন, চোর এলোই বা কোথা থেকে, আর পালালোই বা কেমন করে? জয়ন্ত রাস্তার ধারের একটা জানলার দিকে অঙ্গুলি নির্দেশ করলো। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, এত উঁচু জানলার লোহার গরাত কেটে ঘরের ভিতর চোর ঢুকেছে, এও কি সম্ভব? মনমোহনবাবু বললেন, বলেন কি মশাই, এই জানলাটা এই মাটি থেকে বোধহয় তা এই 60 ফুটের কম উঁচু হবে না। আর বাইরে থেকে এই জানলার কাছে আসবার কোনো উপায় নেই। আমার বাড়ির বাইরেটা একেবারে ন্যাড়া, এই কোথাও বারান্দা পর্যন্ত নেই। জয়ন্ত খানিকক্ষণ অবাক হয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, মনমোহনবাবু, বাইরের রাস্তার দিকের দেওয়ালের গায়ে নিচ থেকে ওপর পর্যন্ত কোনো জলের পাইপ টাইপ কিছু আছে কি? মোটেই নয়, মোটেই নয়। সরীসৃপ ছাড়া আর কোনো জীব আমার বাড়ির দেয়াল বেয়ে 5তলার উপরে উঠতে পারবে না। জয়ন্ত সচকিত কণ্ঠে বলল, কি বললেন? সরীসৃপ? আগে হ্যাঁ,
এই রাস্তা থেকে এত উঁচুতে দেয়াল বেয়ে উঠতে পারে এই কেবল সরীসৃপটাই, এই অর্থাৎ এই টিকটিকি, গিরগিটি আর সাপ টাপের মতন কোনো প্রাণী। জয়ন্ত অস্ফুট কণ্ঠে যেন নিজের মনেই বলল, সরীসৃপ, সরীসৃপ। মনমোহনবাবু বললেন, শুনেছি এই চুয়াং নাকি একজন নাম করা জাদুকর। হয়তো এ কথা মিথ্যে নয়। আমার বাড়িতে আজ যদি সে সত্যি এসে থাকে তাহলে নিশ্চয়ই এসেছে ভোজবাজির সাহায্যে। জয়ন্ত বলল, সুন্দরবাবু, একবার এখানে এসে দেখে যান। কি আর দেখবো ভাই, আমি তো একেবারে হতভম্ব হয়ে গিয়েছি। বলতে বলতে তিনি এগিয়ে জানলার কাছে এসে দাঁড়ালেন। জয়ন্ত জানলার বাইরের দিকে হাত বাড়িয়ে আঙুল দেখিয়ে বলল, ওই কার্নিশটা দেখছেন কি? দেখুন, ওর দু জায়গায় দুটো দাগ বালির ভিতর গভীরভাবে বসে গিয়েছে। তাই তো জয়ন্ত, তাই তো মনে হচ্ছে দুগাছা মোটা দড়ির দাগ। দাগ দুটো তো একেবারে নতুন। হ্যাঁ, তার মানে হচ্ছে নিচ থেকে দড়ি বেয়ে কেউ বা কারা ওই জানলা পর্যন্ত এসে উঠেছে, তারপর জানলার গরাদ কেটে প্রবেশ করেছে ঘরের ভেতর। আগে নিশ্চয়ই ওই জানলার গরাদে ওই দড়ি বাঁধতে হয়েছে, কিন্তু সেটা বাঁধলই বা কে? ডানা না থাকলে কেউ তো 60 ফুট উপরে উঠে জানলায় দড়ি বেঁধে যেতে পারতো না। হ্যাঁ সুন্দরবাবু, সেইটাই হচ্ছে আসল সমস্যা। জানলায় দড়ি বাঁধল কে? এক সন্দেহ করতে পারি, মনমোহনবাবুর বাড়ির ভিতরে কোনো বিশ্বাসঘাতক লোক আছে, সেই ওপর থেকে দড়ি নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু এ সন্দেহ সত্য হতে পারে না, কারণ মনমোহনবাবু নিজেই এ দরজা বাইরে থেকে বন্ধ করে গিয়েছিলেন, আর আমরাও এসে দেখেছি যে দরজা বাইরে থেকে বন্ধই রয়েছে। ঘরের ভিতরের দিকের একটা জানলার কাটা গরাদও আমরা দেখেছি। তার মানে চোর বাইরে থেকে ঘরের ভিতর ঢুকে বাড়ির অন্দরের দিকে একটা জানলা কেটে তবেই ওদিকে গিয়ে 5 তলার আর 4 তলার ঘরের কুলুপ খুলতে পেরেছে। বাড়ির ভিতরের কোনো বিশ্বাসঘাতক থাকলে চোর বা চোরদের এতটা কষ্ট স্বীকার করতে হতো না। সুতরাং আমাদের ধরে নিতেই হবে বাইরের চোর অদ্ভুত কোনো উপায়ে ওই জানালায় দড়ি সংলগ্ন করে ঘরের ভিতর প্রবেশ করেছে। কিন্তু দড়ি সংলগ্ন করলে কেমন করে? একতলা, দোতলা কিংবা না হয় তেতলার ছাদ পর্যন্তই ধরলুম, কোনো রকমে হুক লাগানো দড়ি উপর দিকে ছুঁড়ে বাড়ির জানলা বা কোনো পাঁচিলে সংলগ্ন করা যায়, কিন্তু 60 ফুট উঁচু জানলায় কোনো মানুষ কি হুক লাগানো দড়ি ছুঁড়ে সংলগ্ন করতে পারে? এটা হচ্ছে একেবারে অসম্ভব ব্যাপার। আমিও আপনার মতনই হতভম্ব হয়ে গেছি সুন্দরবাবু। তবে কি জানেন, মনমোহনবাবু নিজেই একটি সুন্দর ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত আবার কি? সরীসৃপ। জয়ন্ত, তুমি দেখছি এইবারে আবার পাগলামি শুরু করলে। এই জানলার কাজ পর্যন্ত এসে কোনো মানুষ এক গাছা দড়ি বেঁধেছে, আর তার সঙ্গে সরীসৃপের কি সম্পর্ক থাকতে পারে? মানিকও বলল, জয়, ওই সরীসৃপ কথাটা নিয়ে তুমি এত বেশি মাথা ঘামাচ্ছ কেন? এর মধ্যে কি কোনো রহস্য আছে? জয়ন্ত হাসতে হাসতে বলল, কিছু না, কিছু না। আমি বলেছিলুম কথার কথা মাত্র। তবে সরীসৃপ শব্দটা আমার যে খুব ভালো লেগেছে এ কথা স্বীকার করতে আমি বাধ্য। মনমোহনবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, মোটেই নয়, মোটেই নয়। এই সরীসৃপ শব্দ কি মশাই? এই সরীসৃপ যাত্রাই হচ্ছে আমার একেবারে এই চোখের বালি। তাদের দেখলেই আমার সারা গা কেমন এই কিলবিল করে ওঠে। জয়ন্ত বলল, সরীসৃপ নিয়ে আপনারা আর মাথা ঘামাবার চেষ্টা করবেন না। আপাতত আজকের ঘটনাটা তলিয়ে বুঝুন। আমার দৃঢ় বিশ্বাস চুয়াং তার দলবল নিয়ে আজ আপনার বাড়ির ভিতরে এসেছিল কোনো রকম অদ্ভুত উপায়ে। আর সে যে কিসের সন্ধানে এসেছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সে এসেছিল সেই বজ্রভৈরবের মূর্তি আর শিলালিপিখানি চুরি করতে। 5 তলা আর 4 তলার ঘরের পর ঘরে ঢুকে সদল বলে
সে খুঁজছিল সেই শিলালিপি ও বজ্রভৈরবকে। হয়তো সে আজ সমস্ত বাড়িখানায় খানা তল্লাশ করত, কিন্তু আমরা এখানে হাজির ছিলুম বলেই আজ তার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আমরা তো প্রতিদিন আপনার সঙ্গে থাকতে পারবো না। চুয়াং হচ্ছে সাক্ষাৎ শয়তান, সে সব করতে পারে। এখন আপনার কি করা উচিত জানেন? মনমোহনবাবু সভয়ে বললেন, বলুন বলুন জয়ন্তবাবু, আমি তো আপনারই আশ্রয় নিয়েছি। যদি প্রাণে বাঁচতে চান তাহলে কিছুদিন আমার আতিথ্য গ্রহণ করুন। বলেন কি মশাই, আপনার কথার অর্থ তো আমি কিছুই বুঝতে পারছি না। আমার কথার অর্থ হচ্ছে এই যে আপনি কিছুদিন আমার বাড়িতে গিয়ে বাস করুন। আপনিও বিবাহ করেননি, আমারও বাড়িতে বাসন মাজা দাসী ছাড়া আর কোনো নারী নেই, সুতরাং আপনার কোনো অসুবিধাই হবে না, বরং আমাদের কাছে আপনি সুরক্ষিতই থাকবেন। মনমোহনবাবু কাঁচুমাচু মুখে বললেন, আমি 20 রকম ভাষা জানি বটে, কিন্তু এইসব ব্যাপার বোঝবার মতন বিদ্যে আমার পেটে নেই। লেখাপড়া করি আর পুরনো জিনিসপত্র ঘাঁটি, এর বাইরে পড়ে আছে সারা পৃথিবীর অনেক কিছুই, কিন্তু তার কোনো খবরই আমি রাখি না। আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব। বলেন কি মশাই, ব্যাপার দেখে আমার যে নারী করছে ছাড়ি ছাড়ি। মানিক সারাদিন জয়ন্তর সঙ্গে কাটিয়ে রাত্রে নিজের বাড়িতেই ফিরে যেত, কিন্তু জয়ন্ত হঠাৎ তাকে অনুরোধ করলো দিন কয়েক তার বাড়িতে এসে তার সঙ্গে রাত্রিবাস করার জন্য। মানিক বলল, কেন বলো দেখি, আবার তোমার কি অদ্ভুত খেয়াল? জয়ন্ত একটু বিরক্তভাবে বলল, খেয়াল নয় মানিক, খেয়াল নয়। আমি চাই তুমি কয়েকটি রাত্রি আমার সঙ্গে সঙ্গেই থাকো। মনমোহনবাবুও আমার সঙ্গেই থাকবেন বটে, কিন্তু তাকে আমি সঙ্গে রাখতে চাই বিশেষ কোনো কারণে। আমার 3 তলার ঘরে আমরা 3 জনেই একসঙ্গে প্রতি রাত্রিতেই শয়ন করব। গোয়েন্দাগিরির কাজে মনমোহনবাবু হচ্ছেন একটি হাইফেনের মতন, তার থাকা আর না থাকা দুই সমান। অমন ভাবে ভোলা প্রাণ খোলা লোক আমাদের উপকারের চেয়ে অপকারই করতে পারেন বেশি। কিন্তু তুমি আমার সঙ্গে থাকলে আমি খানিকটা ধাতস্থ হতে পারবো। মানিক বিস্মিত কণ্ঠে বলল, কেন, তুমি কি কোনো বিপদের আশঙ্কা করছো? জয়ন্ত বলল, এখন কোনো কথা জিজ্ঞেস করো না মানিক, হয়তো আমার সমস্ত অনুমানই ভুলও হতে পারে। পরে আমি তোমাকে সমস্ত কথাই খুলে বলবো। আপাতত খালি এইটুকুই শুনে রাখো যে কয়েক রাত্রি আমরা, অর্থাৎ আমার সঙ্গে তুমি আর মনমোহন বাবু এক ঘরেই রাত্রি যাপন করব। তারপর কি হবে আর না হবে তা নিয়ে আমি এখনই ভবিষ্যৎবাণী করতে পারি না। মানিক বলল, তোমার কোনো কথাতেই কি আমি নারাজ হয়েছি ভাই? বেশ, তুমি যা বলছো আমি তাই করব। সেদিন রাত্রে জয়ন্তর তেতলার ঘরে প্রস্তুত হলো 3টি বিছানা। খাওয়া দাওয়ার পর জয়ন্ত ও মানিকের সঙ্গে মনমোহনবাবুও সেই ঘরে ঢুকে বললেন, জয়ন্তবাবু, একটা কথা বলে রাখছি, কিন্তু লোকের মুখে শুনেছি আমার নাকি ভয়ঙ্কর নাক ডাকে। আমি এও শুনেছি আমার নাক ডাকা শুনলে আশেপাশের লোকেরা নাকি ঘুমোতে পারে না। তাই আপনাদের সঙ্গে শুতে আমার বড়ই সংকোচ হচ্ছে। মানিক দুষ্টুমির হাসি হেসে উঠে মনমোহনবাবুর কণ্ঠস্বর অনুকরণ করে বলল, মোটেই নয়, মোটেই নয়। তুচ্ছ নাক ডাকা কি বলছেন মশাই? বাঘ ডাকলেও আমরা থোড়াই কেয়ার করি। আপনার যত খুশি নাক ডাকুক, তাতে আমাদের কি? মনমোহনবাবু তন্দ্রাতুর চোখে তাঁর বিছানার উপর দেহভার স্থাপন করে বললেন, বেশ, তাহলে আর কিছু ভয় বা লজ্জার কারণ আমার নেই। আমি দুর্গা বলে শুয়ে পড়লুম। মানিককে কাছে ডেকে জয়ন্ত তার কানে কানে বলল, ভাই, বালিশের তলায় একটা রিভলভার আর একটা টর্চ নিয়ে তুমি শোও, আমিও তাই রাখছি। আজ কি কাল কি পরশু যে কোনো রাত্রে এই ঘরে যে কোনো অঘটন ঘটতে পারে। মানিকও চুপি চুপি বলল, জয়, তোমার সঙ্গে যখন থাকি তখন আমিও অত্যন্ত নির্বোধ নই, ব্যাপারটা বুঝতে পেরেছি। জয়ন্ত বলল, চুপ, তুমি যে বুঝতে পারবে তা আমি জানি,
এই ঘরে রাস্তার দিকে দুটো জানালা আছে। আজ হোক, কাল হোক, পরশু হোক, ওই দুটো জানলার যে কোনোটার ভিতর দিয়েই ভীষণ কোনো বিপদ আমাদের বাড়ির ভিতর প্রবেশ করতে পারে। তোমাকে বলে রাখলুম কেবল সেইটুকুই। শুয়ে পড়ো। সত্যি মনমোহনবাবু ভুল বলেননি। তার নাসিকা গর্জনের মধ্যে বিশেষত্ব আছে বটে। সেই নাসিকার ধ্বনি সঙ্গীতশাস্ত্রের সপ্ত স্বরকেই অধিকার করে পৃথিবীর সবাইকে যেন জোর ধমক দিতে চায়। একে সে রাত্রে ছিল অত্যন্ত গুমট, ঘরের মধ্যে এতটুকু বাতাসেরও অস্তিত্ব আবিষ্কার করা যাচ্ছিল না। তার ওপর মনমোহনবাবুর নাসিকার সেই ভয়াবহ উৎপাত। মানিক সেদিন ঘুমোবার আশা একেবারেই ছেড়ে দিল। বিছানায় শুয়ে সে খালি এপাশ আর ওপাশ করতে লাগলো। জয়ন্তর শয্যার দিক থেকে কোনো শব্দই পাওয়া গেল না। নিস্তব্ধ রাত্রি কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। খানিক দূর থেকে এ পাড়ার রাজার এক বড় ঘড়ি ঢং 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 বেজে জানিয়ে দিল রাত এখন 3টে। হঠাৎ মানিক শুনল ঘরের একটা জানলার কাছে কিরকম যেন সন্দেহজনক শব্দ হচ্ছে। সে রাত্রির আকাশ ছিল নিশ্চন্দ্র, কিন্তু তবু জানলার দিকে তাকিয়ে মানিকের মনে হলো সেখানে যেন কোনো একটা জীবন্ত ছায়ার আবির্ভাব ঘটেছে। হঠাৎ জয়ন্ত নিজের বিছানার ওপর থেকে চেঁচিয়ে বলে উঠল, মানিক, মানিক, রিভলভার নাও, জানলার ওপর টর্চের আলো ফেলো, যাকে দেখবে তাকেই গুলি করবে। সঙ্গে সঙ্গেই জয়ন্ত টর্চের শিখা গিয়ে পড়ল জানলার ওপর। মানিকও জ্বালালো টর্চ। জানলার ওপর দেখা গেল একটা বৃহৎ ময়াল সাপকে। সে একটা জানলার গড়াদের চারিদিক বেষ্টন করেছিল। একসঙ্গে জয়ন্ত ও মানিকের রিভলভার দুটো 3-4 বার গর্জনের পর গর্জন করলো এবং সঙ্গে সঙ্গে শরীরী দুঃস্বপ্নের মতো সেই ময়াল সাপটা তার সর্বাঙ্গ আন্দোলিত করে তীব্র আলোক রেখার ভিতর থেকে অদৃশ্য হয়ে গেল। তারপরই শোনা গেল নিচে রাস্তার উপর তার গুরুভার দেহ পতনের শব্দ। হঠাৎ জয়ন্ত নিজের বিছানা থেকে লাফিয়ে পড়ে ঘরের সেই জানলার দিকে ছুটে গেল এবং তার রিভলভারের বাকি 3টি গুলি রাস্তার দিকে প্রেরণ করে বলল, মানিক, মানিক, ছোড়ো তোমারও রিভলভার। অন্ধকার রাস্তায় কিছুই তো দেখতে পাচ্ছি না, কিন্তু চেষ্টা করে দেখো, যদি হতভাগাদের একজনকেও গুলি করে জখম করা যায় তাহলে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে আসবে। মানিকও জানলার ধারে গিয়ে রাস্তার দিকে প্রেরণ করলো তার রিভলভারের বাকি গুলিগুলো। রাস্তার ওপর থেকে জেগে উঠল একটা বিশ্রী আর্তনাদ। জয়ন্ত সানন্দে বলে উঠল, লেগেছে, লেগেছে, একজনের গায়ে গুলি লেগেছে। এসো, আমরা আবার রিভলভারে গুলি ভরে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াই। যদি একটা শয়তানকেও ধরতে পারি, বাকি সবাইকেই হাতকড়ি পরাতে বেশি সময় লাগবে না। তখন মনমোহনবাবু তাঁর নাসিকা গর্জন থামিয়ে বিছানার ওপর বসে আছেন স্তম্ভিতের মতো। জয়ন্ত এবং মানিক যখন ঘরের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, মনমোহনবাবু তখন অভাবিত তৎপরতার সঙ্গে শয্যা ত্যাগ করে নিচে নেমে পড়ে বললেন, এ বলেন কি মশাই, এই চারিদিকে শুনছি বন্দুকের গোলমাল, আর আপনারা কিনা আমাকে এইখানে একলা ফেলে লম্বা দিতে চান? এ মোটেই নয়, মোটেই নয়, আমিও যাব আপনাদের সঙ্গে। জয়ন্ত ও মানিক রাস্তায় বেরিয়েই শুনল একখানা মোটরের গর্জন হঠাৎ জেগে উঠে বেগে দূরে চলে গেল। জয়ন্ত বলল, হয়তো চুয়াংই তার দলবল নিয়ে সরে পড়ল। আজ আর ওর পাত্তা পাওয়া অসম্ভব। এইবার টর্চ জেলে দেখা যেতে পারে রাস্তার এখানে এত ঝটাপটির শব্দ হচ্ছে কেন। জয়ন্ত ও মানিক দুজনই টর্চ জ্বালালো একসঙ্গে এবং ত্রস্ত চোখে দেখল ঠিক তাদের বাড়ির নিচেই চারিদিকের রাস্তায় ধুলো উড়িয়ে একটা 8-10 হাত লম্বা ময়াল জাতীয় সর্প চক্রা আকারে পাক খেতে খেতে মাটির উপর ল্যাজ আছড়াতে আছড়াতে ভীষণভাবে ছটফট করছে। জয়ন্ত বলল, সাপটার মাথা গুড়িয়ে গিয়েছে, কিন্তু ওর দেহটা এখনো ছটফট করবে অনেক ঘন্টা ধরে। মনমোহনবাবু বিপুল বিস্ময়ে বললেন, এ বলেন কি মশাই? মানিক বলল, যে লোকটা জখম হয়েছিল সেও পালিয়েছে দেখছি, কিন্তু জয়ন্ত, আমার সন্দেহ হচ্ছে চুয়াংই সাপটাকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছে। তোমার সন্দেহ মিথ্যা নয়, কেন তা বুঝতে পেরেছ? মানিক মাথা নেড়ে বলল, না। মনমোহনবাবু বললেন, কেন আর? এই সাপটাকে লেলিয়ে দিয়ে চুয়াং চেয়েছিল আমাদের ঘাড় মটকাতে। হুম। উহু কেন মশাই? ও সাপটা তবে আমরা যেখানে আছি সেখানে গিয়ে হাজির হয়েছিল কেন? মানিক, তুমি কি এখন সাপটার লেজের দিকে লক্ষ্য করনি? মানিক সামনের দিকে ঝুঁকে সাপের লেজের দিকে ভালো করে তাকিয়ে বলল, তাই তো জয়ন্ত,
সাপের লেজের দিকে খানিকটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে দেখছি যে। হ্যাঁ, এখন খানিকটা রয়েছে বটে, কিন্তু একটু আগে দড়ি গাছা ছিল অনেকটা লম্বা। চুয়াং পালাবার সময় বাকি দড়ি কেটে নিয়ে গিয়েছে, পাছে সাপের লেজে মারাত্মক আঘাত খেতে হয় সেই ভয়ে সব দড়ি কাটতে পারেনি। কিন্তু যেটুকু সে রেখে গিয়েছে আমাদের পক্ষে সেইটুকুই যথেষ্ট। মনমোহনবাবু বললেন, পাছে সাপটা পালিয়ে যায় সেই ভয়েই বুঝি ওর লেজে দড়ি বেঁধে রেখেছিল? তাও নয়। তবে? শুনুন তবে বলি। আমি যখন শ্যামদেশে ছিলুম তখনই শুনেছিলুম চুয়াং নাকি জানোয়ারদের পোষ মানাতে ওস্তাদ। এক সময় তার নিজেরও একটি বৃহৎ সার্কাসের দল ছিল, আর এখনো চুয়াংয়ের আড্ডায় থাকে তার নিজের হাতে শিক্ষিত নানা রকম জানোয়ার। মনমোহনবাবু, সেদিন আপনাদের মতো আমিও কিছুতেই আন্দাজ করে উঠতে পারিনি যে আপনার 60 ফুট উঁচু জানলায় চোর কেমন করে দড়ি বাঁধলে। তারপর আপনি যখন কথা প্রসঙ্গে সরীসৃপ কথাটা উচ্চারণ করলেন, অমনি ধাঁ করে আমার মাথায় একটা সন্দেহ জেগে উঠল। সাপরা হচ্ছে সরীসৃপ জাতির অন্তর্গত। সার্কাসে আমি কয়েকবার পোষ মানা শিক্ষিত সাপের আশ্চর্য খেলা দেখেছি। কেন জানি না হঠাৎ আমার মন বললে, আচ্ছা, সাপরা তো খাড়া দেওয়ালের গা বেয়ে অনায়াসেই উঠতে পারে, চুয়াংও কোনো শিক্ষিত সাপের সাহায্য নেয়নি তো? এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্যই আমি মনমোহনবাবুকে এখানে এসে কিছুদিন বাস করতে বলেছি। কারণ আমি নিশ্চিন্ত রূপেই জানতাম যে চুয়াং তাহলে মনে করবে মনমোহনবাবু তার ভয়ে বজ্রভৈরব ও শিলালিপি নিয়ে আমারই আশ্রয় গ্রহণ করেছেন। একসঙ্গে নিজের কার্যোদ্ধার আর আমার মতো মহাশত্রুকে নিপাত করবার এমন একটা সুযোগ সে যে কিছুতেই ত্যাগ করবে না, এটা অনুমান করাও খুব কঠিন নয়। তাই আমি প্রস্তুত হয়েই ছিলুম তার দ্বারা আক্রান্ত হবার জন্য। মনমোহনবাবু বললেন, কি মুশকিল, আমি যে এখনো আসল কথাটাই ধরতে পারছি না। এই চুয়াং আমার 5 তলার জানলায় দড়ি বেঁধেছিল কেমন করে? অত্যন্ত সহজ উপায়ে নিজের হাতে শিক্ষিত সাপের লেজে সে দড়ি বেঁধে দিত। খুব সম্ভব লাগামের টান অনুসারে ঘোড়া যেমন কোচম্যানের উদ্দেশ্য বুঝতে পারে, লেজের দড়িতে চুয়াংয়ের হাতে টান বুঝে সেই সাপটাও জানতে পারত এবারে কোথায় গিয়ে তাকে কোন কর্তব্য পালন করতে হবে। দড়ি বাঁধা সাপটা নির্দিষ্ট জানলার কাছে গিয়ে এক জায়গায় গড়াদের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে অন্য একটা ফাঁক দিয়ে আবার বেরিয়ে দেওয়াল বেয়ে নিচে নেমে চুয়াংয়ের কাছেই ফিরে আসতো। জানলায় সংলগ্ন হয়ে দড়ির 2 মুখ থাকতো চোরদের হাতে। তখন সাপকে বন্ধনমুক্ত করে দড়ি ধরে উপরে উঠতে কারোর কোনো কষ্ট হতো না। সমস্তটা শুনে বিস্ময়ে গালে হাত দিয়ে মনমোহনবাবু দাঁড়িয়ে রইলেন হতভম্বের মতো। মানিক চমৎকৃত কণ্ঠে বললেন, জয়ন্ত, তোমার এই চুয়াং কেবল বিপজ্জনক অপরাধী নয়, সে হচ্ছে অত্যন্ত কৌশলী ব্যক্তি। জয়ন্ত সায় দিয়ে বলল, হ্যাঁ, এই কথা আমিও মানি। আজ পর্যন্ত পৃথিবীর আর কোনো অপরাধীকে এমন অদ্ভুত উপায়ে পরের বাড়িতে হানা দিতে শুনেছি বলে তো মনে হয় না। মানিক, যে লোকটা আমাদের গুলিতে জখম হয়েছিল তার খানিকটা রক্ত পথের ওপর পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। ওই রক্তের পাশেই সাদা মতো কি একটা রয়েছে না? মানিক কয়েক পা এগিয়ে গিয়ে হেঁট হয়ে সেটা তুলে বলল, এ তো দেখছি একখানা কাগজ। দেখি। মানিক কাগজখানা জয়ন্তের হাতে দিল। টর্চের আলোয় কাগজখানা দেখে সে বলল, চীনে পাড়ার একটা চীনে হোটেলের খাবারের বিল। এতে যে খাবারগুলোর নাম লেখা রয়েছে সবই হচ্ছে চীনে খাবার। তাহলে এই অনুমান করাই সঙ্গত খাবারগুলো যে খেয়েছে যাতে সেও চীনে ম্যান। এখন বুঝে নাও আমাদের এই বাঙালি পাড়ার রাস্তায় চীনে ম্যানের চীনে হোটেলের বিল পড়ে থাকা খুব স্বাভাবিক কিনা। মানিক বলল, খুব সম্ভব যে লোকটা আহত হয়েছে এ বিলখানা ছিল তারই পকেটে। তোমার এই অনুমান অসঙ্গত নয়। তারপর এটাও আন্দাজ করা যেতে পারে, আজ এখানে যাদের আবির্ভাব হয়েছিল এই চীনা হোটেলে তারা হয়তো প্রায়ই যাতায়াত করে। সাধু সাধু, আমিও তোমার কথার তলায় ঢেঁড়া সই দিচ্ছি। এই বিল দেখেই বুঝতে পারছি হোটেলের পাওনা হয়েছিল 32 টাকা 2 আনা 2 পায়। একজন মাত্র লোকের পক্ষে এত খাবার উদারস্থ করা সম্ভবপর নয়। সুতরাং বিলের তারিখ দেখে আমরা ধরে নিতে পারি
কোনো বিশেষ হোটেলে আজ একদল চিনেম্যান গিয়ে ওই খাদ্যগুলো গলাধ্যকরণ করেছে। মানিক, মানিক, আমাদের এর পরের কার্যক্ষেত্র হবে কোথায় সেটা তুমি বুঝতে পারছো তো? পেরেছি বই কি জয়ন্ত। মনমোহনবাবু হতাশভাবে মাথা নাড়তে নাড়তে বললেন, এ মোটেই নয়, মোটেই নয়, আমি তো কিচ্ছু বুঝতে পারিনি। জয়ন্ত হাসতে হাসতে বলল, এসব প্রত্নতত্ত্বের কথা নয় মনমোহন বাবু, আপনি কিছু বোঝবার চেষ্টাও করবেন না। প্রথম রাত্রি। কলকাতার চিনেপাড়ার একটি গলি। গলি বটে, কিন্তু তার ভিতর দিয়ে বয়ে গিয়েছে জনতার স্রোত। জনতার মধ্যে চিনেম্যানের সংখ্যাই বেশি, কিন্তু সেই সঙ্গে সেখানে এমন সব চেহারাও চলাফেরা করছে যারা যাতে চীনাও নয় এবং যাদের দিকে দৃষ্টিপাত করলে নিরীহ পথিকের মনও বিশেষ আশ্বস্ত হয় না। গলির দুদিকেই দেখা যাচ্ছে অনেক চীনে হোটেল বা খাবার দোকান। কোনো কোনো দোকানে টেবিলের উপর চীনা মিষ্টান্ন সাজিয়ে দাঁড়িয়ে আছে এক বা একাধিক চৈনিক তরুণী। এক হাতে বুকের ওপরে ছেলে বা মেয়েকে চেপে ধরে স্তন্যদান করতে করতে আর এক হাতে করছে তারা খরিদ্দারদের খাবার সরবরাহ। এই চিনেপাড়ায় একেবারে বিলেতি কায়দায় সাজানো উচ্চ শ্রেণীর অতি আধুনিক হোটেল আছে বটে, কিন্তু সেই সঙ্গে এমন হোটেলও আছে যার সাজসজ্জা আধুনিক হলেও যেখানে গিয়ে চীনে খাবার ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সেখানে গিয়ে চা চাইলে একটি চীনে মেয়ে তোমার সামনে একটি হাতলহীন বাটি রেখে যাবে। সেই বাটিতে আছে গরম জল, আর সেই গরম জলের ভিতরে মেয়েটি ফেলে দেয় শিকড়ের মতো একটি জিনিস। তারপর বাটির উপরে আর একটি হাতলহীন বাটি উপুর করে দিয়ে মেয়েটি তোমার কামরা থেকে অদৃশ্য হবে। মিনিট কয় পর তোমার কর্তব্য হচ্ছে সেই উপুর করা বাটিটি নামিয়ে নিচেকার বাটি থেকে চায়ের আস্বাদ গ্রহণ করা। তুমি যদি এই শ্রেণীর হোটেলে নবাগত হও আর চীনে চায়ের অভিজ্ঞতা তোমার যদি না থাকে, তাহলে উপুর করা বাটির উপর হাত দিয়েই তোমাকে আঁতকে উঠতে হবে, কারণ তার হাতল নেই, আর সে বাটিটা হচ্ছে আগুনের মতো গরম। তুমি যখন নাচার হয়ে ভাবছো অতঃপর কি করা উচিত, তখন বাইরে থেকে পর্দার ফাঁক দিয়ে তোমার দুরবস্থা দেখে হয়তো সেই চৈনিক তরুণীর মনে করুণার সঞ্চার হবে এবং হয়তো সে তোমার কামরায় পুনঃপ্রবেশ করে উপুর করা চায়ের বাটিটা আবার নিজের হাতেই নামিয়ে দিয়ে যাবে। তুমি তখন দেখবে চায়ের গরম জলের ভিতর শুকনো শিকড়ের বদলে রয়েছে একখানি বাটি জোড়া ছড়িয়ে পড়া সবুজ পাতা। তারপর পান করো বাটির সেই গরম ও তরল পদার্থ, এবং পান করলেই জানতে পারবে এখানে চা বলতে কি বোঝায় তুমি তার কিছুই জানো না, কারণ তোমার মনে হবে তুমি যা পান করছো তা হচ্ছে উত্তপ্ত নালতের জল। এসব হোটেলের আরেকটি বিশেষত্বের কথা বলা হয়নি। বেশ সাজানো গুছানো হলেও এসব জায়গায় গিয়ে হয়তো পাওয়া যাবে না বিলেতি চেয়ারের মতো কোনো আসন। প্রায় পাখির দাঁড়ের মতো সংকীর্ণ ছোট ছোট বেঞ্চি, তোমাকে গিয়ে বসতে হবে সেই রকম কোনো আসনের উপরই। মাঝে মাঝে এইরকম সব হোটেলে কৌতূহলী হয়ে যারা খেতে যায়, যাতে তারা চীনা নয়। আমরা যেদিনের কথা বলছি সেদিন রাত্রেও এইরকম একটি হোটেলের এক কামরায় বসেছিল দুজন সুদীর্ঘ ও বলিষ্ঠ দেহ পাঞ্জাবি খরিদ্দার। মাথায় তাদের যেন নিশান ওড়ানো পাঞ্জাবি পাগড়ি, দুই গাল দিয়ে নিচের দিকে নেমে এসেছে সুদীর্ঘ ঝুলপি এবং ঠোঁটের উপর রয়েছে সূক্ষ্ম ছাঁটা গোঁপ। তাদের কামরার সামনেই একটি সাধারণ হলঘর এবং তারই ওধারে রয়েছে আর একটি মাঝারি আকারের কামরা। তার দরজায় পর্দা ছিল সরানো। তারা চীনা হোটেলে বিশেষভাবে তৈরি কাঁকড়ার উপর মাঝে মাঝে চামচ চালনা করছিল এবং মাঝে মাঝে অবাক হয়ে পর্দার ফাঁক দিয়ে দৃষ্টিপাত করছিল ওধারের ওই কামরার দিকে। ও কামরার সবটা দেখা যাচ্ছিল না বটে, কিন্তু ওখানে যে লোক আছে 10-12 জন, উচ্চ কণ্ঠস্বর শুনে সেটা বোঝা যাচ্ছিল বেশ ভালো করেই। দরজার দিকে মুখ করে সামনেই যে মানুষটি বসে আছে, না দেখলে তার মূর্তি কল্পনাই করা যায় না। তার উপবিষ্ট মূর্তি দেখেই আন্দাজ করা যায় উঠে দাঁড়ালে হয়তো সে মাথায় 8 ফুটের চেয়ে কম উঁচু হবে না, আর সেই অনুপাতে চওড়াতেও তার মূর্তি হচ্ছে একেবারেই অসাধারণ। তার চোখের ভাব বোঝা যাচ্ছিল না, কারণ সে পড়েছিল কালো কাঁচের চশমা। মনস্তত্ত্ববিদরা বলেন মানুষের ভিতরের প্রকৃতি আন্দাজ করার দুটো উপায় আছে, চোখ আর ঠোঁট। ও লোকটির চোখে কালো চশমা থাকলেও সে লুকিয়ে রাখতে পারেনি তার ওষ্ঠাধরকে। সে যখন কথা কইছে না
তখন তার ওষ্ঠাধরের ওপর থেকে ফুটে উঠেছে যে ক্রূরতা, যে নিষ্ঠুরতা আর যে কুৎসিত হিংসার ভাব, ভাষায় তা বোঝানো যায় না। আবার সেই যখন কথা বলছে তখন তার ওষ্ঠাধরের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে বিবর্ণ অথচ চকচকে দন্তের শাড়ি, তা দেখলেই মনে পড়ে সিংহ বা ব্যাঘ্রের মতন কোনো রক্তলোভী হিংস্র জন্তুকে। লোকটা পরেছিল ইউরোপীয় পোশাক, কিন্তু সে পোশাক তাকে মোটেই মানাচ্ছিল না। পাঞ্জাবি দুই খরিদ্দারের মধ্যে যার মূর্তি বৃহত্তর, সে আগে উচ্চকণ্ঠে ভাজা চিংড়ি মাছ আনবার হুকুম দিয়েই অত্যন্ত নিম্ন স্বরে বাংলা ভাষায় বলল, মানিক, ওপাশে সামনের ঘরের ওই মূর্তিটাকে দেখলে তোমার কি মনে হয়? ওহ, যেন নরদেহধারী রাক্ষস। হ্যাঁ, ওকে জানো? কি করে জানবো? ওকে আমি আগে কখনো দেখিনি, আর পরেও দেখতে ইচ্ছা করি না। ও হচ্ছে একটা মূর্তিমান দুঃস্বপ্ন। ঠিক বলেছ, ওরই নাম হচ্ছে চুয়াং। মানিক চমকে উঠল। তারপর সাগ্রহে নিজের কামরার পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে লাগলো সেই আশ্চর্য মূর্তিটাকে। তারপর ফিরে বলল, আরব্য উপন্যাসে আর রূপকথায় যেসব দৈত্য আর রাক্ষসের বর্ণনা পড়েছি, চুয়াংকে দেখলে যে তাদের কথাই স্মরণ হয়। জয়ন্ত, অসাধারণ বলবান বলে তোমার একটা খ্যাতি আছে, কিন্তু চুয়াংয়ের সঙ্গে শক্তি পরীক্ষা করলে তোমাকেও হয়তো হার মানতে হবে। জয়ন্ত আর একবার পর্দার ফাঁক দিয়ে চুয়াংয়ের দেহ যতটা দেখা যায় দেখে নিল। তারপর ঠোঁট টিপে একটুখানি হেসে বলল, মানিক, ক্ষুদ্র মানুষের কাছে হাতিরা হার মানে কেন? আগ্নেয়াস্ত্রের গুণে? না মানিক, তা নয়। যখন আগ্নেয়াস্ত্র সৃষ্টি হয়নি, পৃথিবী যখন সভ্যই হয়নি, সেই শরণাতীত আদিম যুগেও ক্ষুদ্র মানুষদের কাছে এখনকার চেয়ে ঢের বেশি বৃহৎ সেকালকার সেই রোমশ ম্যামথ হাতিদের বারবার পরাজয় স্বীকার করতে হয়েছে। শক্তির পরীক্ষার সময় কেবল প্রকাণ্ড দেহ থাকলেই চলে না। যে যোদ্ধা অধিকতর রণকৌশলী, অধিকতর সাহসী আর অধিকতর বুদ্ধিমান, জয় তারই হয়। কিন্তু সে কথা ছেড়ে দিলেও আমি বিশ্বাস করি চুয়াং আকারে আমার চেয়ে অনেক বড় হলেও দেহের শক্তিতে সে বোধহয় আমাকে হারাতে পারবে না। ঠিক এই সময়ই একটি নতুন চীনে বয় ভাজা চিংড়ির ডিশ নিয়ে তাদের কামরার ভেতর প্রবেশ করলো। একখানা ডিশ রাখলো সে মানিকের সামনে। দ্বিতীয় ডিশখানা রাখতে গিয়ে জয়ন্তের দিকে তাকিয়েই সে চমকে ও থমকে দাঁড়িয়ে পড়ল। তার এই সচকিত ভাবটা স্থায়ী হলো এক পলকের জন্য। তারপরই সে নিজেকে সামলে নিয়ে অত্যন্ত সহজভাবেই ডিশখানা জয়ন্তের সামনে স্থাপন করে বেরিয়ে গেল কামরার ভেতর থেকে। জয়ন্ত সামনের দিকে হেঁট হয়ে চুপি চুপি বলল, মানিক, তুমি এই লোকটার ভাবভঙ্গি লক্ষ্য করেছো কি? করেছি। লোকটা আমার মুখের পানে চেয়ে ওরকম চমকে উঠলো কেন? হয়তো ও চুয়াংয়ের দলের লোক, হয়তো ও তোমাকে চেনে আর ছদ্মবেশের ভেতর থেকেও তোমাকে চিনতে পেরে চমকে উঠেছে। ভালো কথা নয় মানিক, ভালো কথা নয়। দেখতে হলো। জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কামরার পর্দার কাছে গিয়ে ফাঁক দিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। একটু পরেই জয়ন্ত দেখলো সেই লোকটা একখানা খাবারের ডিশ হাতে করে ওধারে চুয়াংদের কামরার মধ্যে গিয়ে ঢুকলো। তারপর খাবারের ডিশখানা চুয়াংয়ের সামনে রেখে তার কানে কানে কি যেন বলতে লাগলো। চুয়াংয়ের কিন্তু কোনো ভাবান্তর হলো না, এমনকি সে একবারও জয়ন্তদের কামরার দিকে ফিরেও তাকালো না। কেবল মৃদুস্বরে সেই বয়টাকে কি দু একটা কথা বলল। কামরার বাইরে থেকে কেউ তা শুনতে পেল না। চীনে বয়টা চুয়াংয়ের সামনে থেকে বেশ সহজভাবেই একখানা খালি এঁটো ডিশ তুলে নিয়ে ধীরে ধীরে সেই কামরার অন্যদিকে চলে গেল। জয়ন্ত আবার নিজের চেয়ারে বসে পড়ে বলল, কিছুই বুঝলুম না। যাকগে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো আগে তার সদ্ব্যবহার করা যাক। দুজনে নীরবে ছুরি ও কাঁটা তুলে নিয়ে সামনের ডিশ দুখানাকে আক্রমণ করলো। মিনিটখানেক পরেই আচম্বিতে এক অন্ধকারের ধাক্কায় তারা দুজনেই উঠল চমকে। হোটেলের সমস্ত ঘরের ওপর নেমে এলো অন্ধকারের বন্যা। নিশ্চয়ই বৈদ্যুতিক আলোর কল বিগড়ে গেছে। হোটেলের কামরায় কামরায় বসে আহার করছিল তখন বহু খরিদ্দার। তারা সকলেই একসঙ্গে উচ্চ চিৎকার করে উঠল। সর্বত্রই দ্রুত পদের ও চেয়ার প্রভৃতি উল্টে পড়ার শব্দ এবং বিষম গোলমাল লাগলো। জয়ন্ত তাড়াতাড়ি উঠে পড়ে শান্ত কণ্ঠে বলল,
মানিক, এখানে আর এক দণ্ডও নয়, শিগগিরই বাইরে বেরিয়ে চলো। জয়ন্ত ও মানিক দ্রুত পদে কামরার বাইরে গিয়ে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে বন্দী হলো অনেকগুলো বজ্রবাহুর বেষ্টনে। তারা আত্মরক্ষা করার এতটুকু সুযোগ পেল না। কারা তাদের ধরে সজোরে ও নিষ্ঠুরভাবে টানতে টানতে সেই অন্ধকারেই কোন দিকে নিয়ে চলল। খানিকক্ষণ পরেই আবার আলো চলে উঠল এবং জয়ন্ত ও মানিক দেখল তারা হোটেলের ভিতরকার এমন একটা ঘরের ভিতর দাঁড়িয়ে আছে যেখানে বাইরের খরিদ্দারদের আনাগোনা নেই। ইতিমধ্যেই অন্ধকারে শত্রুরা তাদের হাতগুলো পিছমোড়া করে বেঁধে ফেলেছিল। তাদের কাছ থেকে হাত 5-6 তফাতে দাঁড়িয়ে আছে স্বয়ং চুয়াং, মূর্তিমান পাহাড়ের মতন, এবং তারই আশেপাশে মূর্তির মতো স্থির হয়ে আছে আরও 10-12 জন অতি কুৎসিত ও দেখতে ভয়াবহ চিনেম্যান। তাদের মধ্যে জনাচারেকের হাতে চকচক করছে এক একটা রিভলভার। চুয়াংয়ের দুটো মঙ্গলীয় কুতকুতে চক্ষু জ্বলছিল যেন অঙ্গারখণ্ডের মতো, কিন্তু তার মুখ সম্পূর্ণ ভাবহীন। ধীরে ধীরে সে ইংরেজিতে বলল, বাবু, আমি তোমাকে চিনি। জয়ন্ত কিছুমাত্র বিচলিত না হয়ে প্রশান্ত কণ্ঠেই বলল, চুয়াং, তুমিও আমার অপরিচিত নও। জানি বাঙালি বাবু, জানি। কি করে সন্ধান পেয়ে আমাকে আবিষ্কার করার জন্য তুমি গিয়েছিলে শ্যাম দেশে, কিন্তু আমি যখন আড়ালে থাকতে চাই তখন সারা পৃথিবীর কোনো গোয়েন্দাই কি আমাকে আবিষ্কার করতে পারে? জয়ন্ত হা হা করে হেসে উঠে বলল, পারে না? এই তো আজই আমি তোমাকে আবিষ্কার করে ফেলেছি। কিন্তু এই আবিষ্কারের কি ফল হলো? আমাকে যে আবিষ্কার করবে তার ভাগ্যে মৃত্যু অনিবার্য। অবশ্য স্বীকার করছি যে আজ তোমাদের দেখেও আমি চিনতে পারিনি, আর তোমাদের এখানে দেখবার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কিন্তু এই হোটেলেই আমার এমন কোনো পুরাতন চর আছে যার দৃষ্টি হচ্ছে ঈগল পাখির মতো তীক্ষ্ণ। তুমি এবারে প্রথম যেদিন কলকাতায় এসেছিলে, আমার এই চরই হুকুম পেয়ে সেদিন তোমার পিছন পিছন গিয়েছিল তোমাকে বধ করবার জন্য। সেদিন তুমি তার চোখে ধুলো দিতে পেরেছিলে বটে, কিন্তু সে বলেনি তোমার মুখ। ছদ্মবেশের ভিতর থেকেও আজ সে তোমার মুখ আবিষ্কার করে ফেলেছে। তোমার সঙ্গে ওই বাঙালি বাবুটি কে? আমার বন্ধু। তোমার বন্ধু? তার মানে আমার শত্রু। আমার বন্ধু তো তোমার শত্রু হওয়াই উচিত, কিন্তু যাকগে, ওসব বাজে কথা। এখন বলো দেখি, তুমি আমাদের নিয়ে কি করতে চাও? চুয়াংয়ের সুদীর্ঘ মূর্তি যেন আরও উঁচু হয়ে উঠল। সে গম্ভীর স্বরে বলল, কি করতে চাই? তোমাকে যে বধ করতে চাই এটা বলাই হচ্ছে বাহুল্য। বেশ তো, তোমার সেই ইচ্ছাই পূরণ করতে পারো। আমরা প্রস্তুত, মরতে আমরা ভয় পাই না। হতে পারে, হয়তো সত্যি তোমরা মরতে ভয় পাও না, কিন্তু তোমাদের আমি মুক্তি দিতে রাজি আছি একটি মাত্র শর্তে। শর্ত? শয়তানের সঙ্গে মানুষের শর্ত? শয়তান যা পালন করবে না সেই শর্ত? চুয়াং তার সম্পূর্ণ ভাবহীন মুখেই ধীরে ধীরে বলল, বাঙালি বাবু, তুমি আমার হাতের মুঠোর মধ্যে এসেও আমাকে শয়তান বলে গালাগালি দিচ্ছ, কিন্তু তবু আজ আমি তোমার উপর রাগ করব না। যখন কাজের কথা ওঠে তখন রাগ করা উচিত নয়। আবার সত্যটা কি শুনবে? শোনবার জন্য আমার কোনো আগ্রহই নেই, তবে বলতে যখন চাইছো তখন বলো। চুয়াং সামনের দিকে আরও 2 পা এগিয়ে এলো, তারপর বলল, আমি চাই বজ্রভৈরবের মূর্তি আর শিলালিপি। সেই দুটি জিনিস তুমি আমাকে যদি সমর্পণ করতে পারো তাহলে আমি তোমাদের বধ করব না, মুক্তি দেব। সত্যি নাকি? হ্যাঁ, ধন্যবাদ। কিন্তু কেমন করে তোমার এই অনুগ্রহ আমরা গ্রহণ করব বলো দেখি। তোমার এই কথার অর্থ? তুমি যে দুটো জিনিসের নাম নিলে তা যে আমার সম্পত্তি নয় এটা তো তুমি ভালো করেই জানো। জানি বাঙালি বাবু, জানি।
ওই দুটি জিনিসের সব ইতিহাসই আমি জানি। এও জানি যে মনমোহন বাবু আমার কবল থেকে মুক্তি পাওয়ার জন্য বজ্রভৈরবের মূর্তি আর শিলালিপি তোমার জিম্মাতেই রেখে গিয়েছেন। তোমাকে আর কিছুই করতে হবে না। আমাকে বলে দাও, তুমি ওই জিনিস দুটি কোথায় লুকিয়ে রেখেছ। আমার লোকেরা এখনই গিয়ে অনায়াসেই সেই মূর্তি উদ্ধার করতে পারবে। আর ভগবান কনফুসিয়াসের নামে শপথ করে বলছি, এই দুটি জিনিস যে মুহূর্তেই আমি হাতে পাবো, তোমাদের মুক্তি দেব সেই মুহূর্তেই। জয়ন্ত হাসতে হাসতে বলল, বাধিত হলুম চুয়াং, কিন্তু তুমি দুটো বড় কথা ভুলে যাচ্ছ। প্রথমত, তুমি যে দুটি জিনিসের নাম করলে তা আমার কাছে নেই। দ্বিতীয়ত, ওই দুটি জিনিস আমার হাতে থাকলেও আমি তোমার হাতে তা সমর্পণ করতে পারতুম না, কারণ ও দুটি জিনিসের মালিক হচ্ছেন অন্য লোক। বাজে কথায় আমাকে ভোলাবার চেষ্টা করো না বাঙালি বাবু। আমি এক কথার মানুষ, বাজে কথা বলবার আমার কোনো সময় নেই। স্পষ্ট করে বলো, বজ্রভৈরব আর শিলালিপি তুমি আমাকে দিবে কিনা? যা আমার কাছে নেই, যা আমার জিনিস নয়, তা আমি তোমাকে দেব কেমন করে? আর জেনে রেখো চুয়াং, দেবার শক্তি থাকলেও ও দুটি জিনিস আমি তোমার হাতে তুলে দিতুম না। তাই নাকি? তাহলে তোমার মরবার স্বাদ হয়েছে। মরবার স্বাদ না হলেও মানুষকে মরতে তো হয় কোনো না কোনো দিন। মানুষ এই পৃথিবীতে চিরদিন বাঁচতে আসেনি, আর আমিও যে চিরদিন বাঁচব না সে কথাও জানি। অতএব তোমার যা খুশি করতে পারো। বারবার বলছি তো, আমি মরবার জন্য প্রস্তুত। মানিক, তোমার কি মত? তুমি যখন প্রস্তুত, আমিও তখন অপ্রস্তুত নই বন্ধু। তাহলে জেনে রেখো চুয়াং, এই হলো আমাদের শেষ কথা। চুয়াং অল্পক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভাবহীন স্থির মুখের ভিতর থেকে দুটো জ্বলন্ত ক্রূঢ় চক্ষু বার কয়েক জয়ন্ত ও মানিকের মুখের দিকে চঞ্চলভাবে আনাগোনা করল। তারপর সে বলল, বাঙালি বাবুরা, সাক্ষাৎ মৃত্যুর মুখে দাঁড়িয়েও তোমাদের এই সাহস দেখে আমি যে বিস্মিত হয়েছি এ কথা স্বীকার করছি। কিন্তু চুয়াংকে তোমরা চেনো না। মুগ্ধ কি বিস্মৃত হলে আমার কাজ চলে না। যখন তোমরা এতই অবুঝ, তোমাদের উপর মৃত্যুদণ্ডই দিলাম। তোমাদের মতন শত্রু আমার পথ থেকে সরে দাঁড়ালেই ওই বজ্রভৈরব আর শিলালিপি আমি যখন খুশি হস্তগত করে নিতে পারবো। বলেই সে চীনা ভাষায় তার সঙ্গীদের সম্বোধন করে কি এক আদেশ করল। সঙ্গে সঙ্গে তার অনুচরেরা জয়ন্ত ও মানিকের ওপর বাঘের মতো লাফিয়ে পড়ল। তারপর প্রচণ্ড ধাক্কা দিতে দিতে তাদেরকে ঘরের বাইরের দিকে ঠেলে নিয়ে চলল। হঠাৎ ঘরের দরজার সামনে আবির্ভূত হলো আরেকটি চীনেম্যানের মূর্তি। হৃষ্টপুষ্ট চেহারা, আর মুখ দেখলেই মনে হয় তার মধ্যে আছে যেন প্রভুত্বের স্পষ্ট ভাব। সে এসেই চীনা ভাষায় কি বলল, জয়ন্ত ও মানিক তা বুঝতে পারল না, কিন্তু তার কথা শুনেই চুয়াং বিদ্যুতের মতন ফিরে দাঁড়ালো এবং সেও কি কথা বলল তার মাতৃভাষায়। তারপর চীনা ভাষাতেই তাদের দুজনের কি কথাবার্তা চলতে লাগলো। চুয়াং স্থির শান্ত স্বরেই কথা বলতে লাগলো, কিন্তু আগন্তুকের ভাবভঙ্গি অত্যন্ত উত্তেজিত এবং তার কণ্ঠস্বরও চিৎকারেরই সামিল। মিনিট ৩-৪ পর সেই নতুন আগন্তুক হঠাৎ অত্যন্ত ক্রুদ্ধ স্বরে খুব চেঁচিয়ে যেন কাকে ডাকলো। সঙ্গে সঙ্গে শোনা গেল অনেকগুলি অতি দ্রুত পদশব্দ। দরজার বাইরে ছিল একটি মাঝারি আকারের উঠোন। দেখতে দেখতে প্রায় ৩০-৩৫ জন চীনাম্যান এসে সেই উঠোনটাকে প্রায় পরিপূর্ণ করে তুলল। হাত দিয়ে সেই লোকগুলোকে দেখিয়ে আগন্তুক চুয়াংয়ের দিকে ফিরে আবার কি বলল। আগন্তুকের কথার কোনো জবাব না দিয়ে চুয়াং দীপ্ত চক্ষে একবার জয়ন্তর মুখের দিকে তাকালো, তারপর নিজের লোকেদের প্রতি দিল কি আদেশ। হঠাৎ জয়ন্ত ও মানিককে ছেড়ে দিয়ে চুয়াংয়ের দল নীরবে ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল। আগন্তুককে চুয়াং কি বলল অবরুদ্ধ গর্জনের স্বরে। তারপর তারও বৃহৎ মূর্তি ঘরের ভেতর থেকে হলো অদৃশ্য। আগন্তুক এগিয়ে এসে আগে বন্ধনমুক্ত করল জয়ন্ত ও মানিককে। তারপর ইংরেজিতে বলল, আই অ্যাম দ্য ওনার অফ দিস হোটেল। জয়ন্ত কৃতজ্ঞ কণ্ঠে বলল,
আপনি আমাদের প্রাণ রক্ষা করলেন। আপনার এই উপকার আমরা চিরকাল মনে রাখব। কিন্তু ব্যাপার তো কিছুই বুঝলুম না। চুয়াং আমাদের ধরলেই বা কেন, আর আপনার কথায় ছেড়েই বা দিল কেন? বাবু, ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। বছর 8 আগে চুয়াংয়ের সঙ্গে আমার আলাপ হয় সিঙ্গাপুরে। সেই আলাপ প্রায় বন্ধুত্বে পরিণত হয়েছিল। তারপর আমি কলকাতায় এসে এই হোটেল খুলি। চুয়াংয়ের সঙ্গে আমার আর দেখাশোনা হয়নি। মাসখানেক আগে এই কলকাতাতেই আবার চুয়াংয়ের দেখা পেলুম। সে বললে এই শহরেই থাকবে, বন্ধু বান্ধব নিয়ে আমার হোটেলে রাত্রের আহারটা সে সেরে যাবে। চুয়াং যে নিরাপদ লোক নয়, এর লোকের মুখে কথা আমি শুনেছি। কিন্তু সাধারণ খরিদ্দারের মতো যদি সে এ হোটেলে আসে, তাতে আমার আপত্তি হবার কোনোই কারণ ছিল না। চুয়াং বন্ধু বান্ধব নিয়ে রোজই এখানে আসে, তারপর খাওয়া দাওয়া আর গল্পগুজব করে চলে যায় রাত্রে। আমি চুয়াংয়ের দলের লোক নই, সুতরাং সেই যে কখনো আমার হোটেলকে তার কার্যক্ষেত্র করে তুলতে পারে, এ সন্দেহ আমি কোনো দিনই করিনি। আজ তার কাণ্ড দেখে প্রথমটা আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। ইলেকট্রিকের প্রধান সুইচ টিপে চারিদিক অন্ধকার করে সে যখন আপনাদের বন্দি করে হোটেলের ঘরের ভেতর টেনে নিয়ে এলো, তখন আমার হুঁশ হলো। বুঝলুম, আমার হোটেলে যদি এই রকম কাণ্ড কারখানা চলে, তাহলে আমি যে খালি খরিদ্দারদের হারাবো তাই নয়, সেই সঙ্গে আমার ওপর পড়বে পুলিশের দৃষ্টি। আমার জীবিকা অর্জনের পথ তো বন্ধ হবেই, তার উপর আমাকে হয়তো অনেক গুরুতর রাজদণ্ডও ভোগ করতে হবে। চুয়াং ভেবেছিল আমি তার স্বজাতি আর বন্ধু বলে তাকে কোনো বাধা দেব না। কিন্তু বাবু, আমি চিরদিন সৎ পথে থেকে নিজের জীবিকার নির্বাহ করেছি। আমি কি কোনো দিন তার পাপ পথের সঙ্গী হতে পারি? সেই জন্যই আমি তাড়াতাড়ি লোকজন নিয়ে আপনাদের উদ্ধার করতে ছুটে এলুম। চুয়াংয়ের মুখেই শুনলুম আপনারা বাঙালি, কিন্তু আপনারা ছদ্মবেশ ধারণ করেছেন কেন? আপনারা কি পুলিশের লোক? চুয়াং কি কোনো গুরুতর অপরাধ করেছে? হঠাৎ একেবারে বদলে গেল জয়ন্তর মুখের ভাব। সে তাড়াতাড়ি বলল, আর একদিন এসে আপনার সব কথার জবাব দিয়ে যাব। আজ আর সময় নেই। আপনার এখানে টেলিফোন আছে তো? আছে বই কি। চলুন চলুন, শিগগিরই আমাকে টেলিফোনের কাছে নিয়ে চলুন। জয়ন্তর এই আকস্মিক ভাব পরিবর্তনের কারণ বুঝতে না পেরে বিস্মিত হয়ে মানিক চলল তার বন্ধুর পিছনে পিছনে। টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত ডাক দিল সুন্দরবাবুকে। তারপর বলল, হ্যালো, কে? সুন্দরবাবু? হ্যাঁ, আমি জয়ন্ত। যা বলি মন দিয়ে শুনুন। সার্জেন্ট আর পাহারাওয়ালাদের সঙ্গে নিয়ে ট্যাক্সি বা মোটরে করে শিগগিরই আমার বাড়ির কাছে যান। আরে মশাই, এখন কোনো হুম বললে চলবে না। যা বলছি তাই করুন, কোনো কথা জিজ্ঞাসা করবেন না। যদি কেউ স্বাভাবিক বা অস্বাভাবিক উপায়ে আমার বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে, তবে তখনই গ্রেপ্তার করবেন তাকে বা তাদের। আর যদি দেখেন সেখানে কেউ নেই, তাহলে রাস্তার আনাচে কানাচে লুকিয়ে আমার বাড়ির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। আমিও খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা করতে চেষ্টা করব। রিসিভারটা রেখে দিয়ে সে মালিকের দিকে ফিরে জিজ্ঞাসা করল, আপনার হোটেলের পিছন দিয়ে বাইরে যাওয়ার রাস্তা আছে? আছে। কেন বলুন তো? হোটেলের সামনের দিকের রাস্তায় চুয়াংয়ের দলবল নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। আপাতত তাদের সঙ্গে দেখা করবার ইচ্ছা আমার নেই। তাহলে আমার সঙ্গে আসুন বাবু। এসো মানিক। ব্যাপার কি জয়ন্ত? মনে একটা বিশেষ সন্দেহের উদয় হয়েছে। সন্দেহটা কি এখন আর বলা যাবে না তা। চলো। হোটেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে জয়ন্ত ও মানিক গিয়ে পড়ল একটা সরু গলির ভেতর। জয়ন্ত বলল, দৌড় দাও মানিক, দৌড় দাও। এখন প্রত্যেকটি মুহূর্তই হচ্ছে অত্যন্ত দামি। গলি ধরে ছুটতে ছুটতে তারা বউবাজার স্ট্রিটের ওপর গিয়ে পড়ল। সামনে দিয়ে একখানা খালি ট্যাক্সি যাচ্ছিল। মানিকের সঙ্গে তার উপর উঠে পড়ে জয়ন্ত বলল, ড্রাইভার, যত তাড়াতাড়ি পারো গাড়ি চালিয়ে দাও, বকশিস পাবে। চালক খুব দ্রুতবেগী গাড়িখানা চালিয়ে দিল। তখন আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বজ্রভৈরবের মন্ত্র। গল্পটি আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আপনাদের লাইক আমাদের ভালো গল্প পাঠে প্রাণিত করে।
গল্পটির পরের অংশ আগামী সপ্তাহে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্পবাবুর আসর। নমস্কার।